মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোন একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়ে আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাতো। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন, কেন আমি কাজ করি না। বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যেন চলে গেল। মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ, তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করলো। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল। আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। এসে আমাকে বলে ভাড়া যাবে। লোকের সাথে আরো দুজন লোক ছিল। আমি বলি কোথায়? সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাবো। ভাড়ার টাকা কত দিবেন তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতে মাগরিবের আযান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকি। চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে। আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই। ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছে। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে। চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি কোথায় যাবেন? লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7 বাজে না ভেবে বলে যাব, কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে। আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। সে বলে 9টা বেজে 10 মিনিট। আকাশে চাঁদের আলো সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ হয়েছে জানি না, আনুমানিক 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হই, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবে। যাক, তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ ধরে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার করে আসতে পারে। আমি নৌকা নিয়ে বিলের ধারে, পরিষ্কার কোনো আগাছা না থাকে
কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর বা অপর পাড়ে কি যেন চলছে। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো খাড়া জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরো এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খড়া জাল নয়, সাদা সাদা কাপড় পরা অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দিই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই ঘরে কবরস্থানে তাকিয়ে দেখি, যা দেখে আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায়। আর মনে হচ্ছে এখন বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি, সেগুলো মানুষ না। তারা মানুষের চাইতেও অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়েই ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়। তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বইটা থাকে, এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে তারা। একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি, লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে। আমার সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেওয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারো যেমন চলছে। কবরস্থান থেকে 100 গজ তার একটু বেশি দূরে একটা খড়া জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না। ওদিক দিয়ে চলে যাচ্ছে। খড়া জালের কাছে আসতে লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে, বাড়ি কই মাঝি? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি। আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি, কেন কাকা? আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানির উপরে উঠে যাই। লোকটা তার পেছন থেকে এনে আমাকে পড়তে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নাই তো কাকা। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খরা জালের পাশে সাথে ভালো করে বাঁধো, জালের টঙে ওঠো। আমি নৌকাটা পাশের সাথে বেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছাউনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত। তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড় বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীরে আরো বেশি জ্বর আসছে। আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন তার কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বী লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে জানো। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য
বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরে এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁচে আসে, কত কিছু খায়। তুমি কি দেখেছো? আমি প্রতিদিন এর চাইতে অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়। আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছো গতকালকে সকলে এই সকালে এই লাশটা কবর দিয়েছে, তারা আসছে ওই লাশটা খেতে। তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছো। তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে দিত। মানতে আওয়াজ শুনুন তাদের। তোমার কপাল ভালো, বাবা মার দোয়ায় বেঁচে গেছো। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে। জীবনে আর কখনো এইসব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা এতক্ষণে খাবার নিয়ে চলে আসে। মুরব্বী আমাকে খাবার খেতে বলে, আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বী তার ছেলেকে অনেক ধন্যবাদ জানি। আসার সময় মুরব্বী আমার একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বেঁধে দেয়। আমি বাসায় চলে আসি। মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবো। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা ভালো। সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করেন। কাজের ব্যস্ততার কারণে লেখার সময় পাই না, তবুও লিখে গেলাম। যদি কোনো ভুল হয় আমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার বাবার সাথে ঘটে যাওয়া। সময় হলে লিখে পাঠাবো। আর যদি দেশে যাই তবে অবশ্যই স্টুডিওতে গিয়ে আমি ঘটনা শেয়ার করব। ভালো থাকবেন। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন। বর্তমানে তিনি আছেন বাহরাইনে এবং তার ঘটনাটি আমি আপনাদের বলে শোনালাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছু আপনাদের পাঠানো যে সমস্ত আপনারা পাঠিয়েছেন, যে সমস্ত কিছু আমাদেরকে লিখেছেন সেগুলো পড়ে শোনাচ্ছি। আমাদের টুইটারের পেজ থেকে শুরু করে দেখতে পাচ্ছি যে নাহিদ তিনি বলছেন তিনি এবং তার ফ্রেন্ড মাজেদ তারা শুনছেন। আমাদের সাথে আছেন শান্তা ইসলাম, লিখেছেন যে তিনি শুধুমাত্র রেডিও ফুর্তি শোনেন এবং ফুলকাসেল শোনেন, শুধুমাত্র ফুলকাসেল থেকে শোনা হয়। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম রাজু, তিনি খুলনা থেকে শুনছেন। MNR নাইম আছেন এবং তিনি বলছেন যে তিনি ভাঙ্গুড়া থেকে আমাদের সঙ্গে আছেন। এমডি মেহেদি হাসান রোমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন তার একটা ঘটনা আছে, পাঠিয়ে দিন ফুলকাসেল@radio.fm অ্যাড্রেসে, তাহলেই হবে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আছে আমাদের শাহিদিন সরুজ এবং আমাদের আব্দুল্লাহ আল তিনি বলছেন তার কমেন্ট পড়া হয়নি, তো পড়ে ফেলাম কমেন্টে। আব্দুল্লাহ আল রোমান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এছাড়াও প্রতীক, এছাড়াও গোলাম রাব্বানি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এবং তিনি পঞ্চগড় থেকে শুনছেন। ইমরোজ রেজা হিমেল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে এখানে কমেন্ট করলেন টুইটারে, সুতরাং সহজে চোখে পড়বে। আজকে প্রথম কমেন্ট করলাম, দয়া করে পড়বেন। পড়ে ফেললাম। ইমতিয়াজ আহমেদ আমাদের সাথে লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো করে এবং সেটা থেকে আমাদের সঙ্গে আছেন MH বিশু। সোহান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও বিপ্লব মাহমুদ এবং তিনি শুনছেন মেহেরপুর থেকে। অন্ত মালিক মানিক আমাদের সঙ্গে আছেন, মাদারগঞ্জ থেকে শুনছেন তিনি। মোহাম্মদ তৌফিকুর রহমান আমাদের সাথে আছেন, খুলনা থেকে শুনছেন তিনি এবং সবসময় আমাদের সাথে আছেন। স্পার্কিং মাইনুল আমাদের সঙ্গে আছেন, আই লাভ ফুলকাসেল। আমাদের সাথে আছেন হাসানুল মবিন এবং তিনি ফুলকাসেল সবসময় শুনেন সেটা তিনি জানিয়েছেন। তো যাই হোক, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন। আমাদের যে ফেসবুক পেজ সেখানে অনেকে এসে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, নামটা পড়তে পারছি না, অন্য কোনো ভাষায় লেখা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অপসরী প্রিয়া। এছাড়া আমাদের সঙ্গে আরো অনেকে আছেন সাবিলা নরিন আমাদের সঙ্গে, এবং তিনি এখানে ঘটনা শেয়ার করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও যাদব বর্মন আছেন আমাদের সাথে, সোহানা মেহজাবিন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাবিল আর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রিহাদ, এছাড়াও সাদিয়া নওরিন আমাদের সঙ্গে আছেন, মিসকাত আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সোহেল পাটোয়ারি, এছাড়াও শাহিন মেহরা আমাদের
সঙ্গে আছেন নন্দিতা দাস আমাদের সঙ্গে আছেন এবং কলকাতা থেকে শুনছেন, এবং আমি যদি ভুল না করে থাকি তাহলে তিনি আমাদের রেগুলার ঘটনাও পাঠিয়ে থাকেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দুরন্ত সজীব হুসাইন, RH শিশির আমাদের সঙ্গে আছেন মাহমুদুল হাসান, এছাড়াও মিরাজ খান আমাদের সঙ্গে আছেন, দীন মোহাম্মদ বর্ণ আমাদের সঙ্গে আছেন, তাহিয়া শারমিন স্বর্ণা আমাদের সঙ্গে আছেন, অরিমান বাঁধন আমাদের সঙ্গে আছেন শেখ মোহাম্মদ আসিফ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MI মুন্না, AS শাহেদ হোসেন আমাদের সঙ্গে আছেন, অরূপ দাস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ইয়ার মহিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তাওহিদ ইসলাম হাবিব, আব্দুল গফুর জিতু আমাদের সঙ্গে আছেন, PK আজমল আমাদের সঙ্গে আছেন, আরিয়ান আর অর্পণ আমাদের সঙ্গে আছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজটা সেখানেও অনেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে সবাই কমেন্ট করছেন এবং জানাচ্ছেন কি অবস্থা। আমাদের সঙ্গে কাউসার মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন, রতন আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং তারা সব বন্ধুরা মিলে শুনছেন এবং তাদের ছবিও আপলোড করেছেন এখানে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাসমিয়া খাতুন তমা আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি MD মুকসাদ হাসান, এছাড়াও অপসরি আমাদের সঙ্গে আছেন, নাজমুল ইসলাম, এছাড়াও মুজাইফা নুহা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে RSM দিদার আমাদের সঙ্গে আছেন, মুস্তাক আহমেদ অপু আমাদের সঙ্গে আছেন, এয়ারপোর্ট থেকে শুনছেন তিনি, রিশাদ আহমেদ মরিন আমাদের সঙ্গে আছেন, নাদিয়া মিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি জিজ্ঞেস করছেন কেমন আছি, কুষ্টিয়া থেকে শুনছেন, সবসময় ভালো থাকি, সবসময় ভালো দোয়া। ফিরোজ মালিক মল্লিক আমাদের সঙ্গে আছেন, MD আবিদ তালুকদার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আবু রাহি আছেন, জেরি শাওন, এছাড়াও টিভি দাড়ি আমাদের সাথে আছেন, আফনান ইমন আমাদের সাথে আছেন আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এটা খবর জানিয়ে দিই, আর সেটা হচ্ছে যে finally the time is here, the big cat will be coming out of that box. Thank you so much for all messages and congratulations to all the lucky winners out there. So guys, আমার যেটা মনে হয় যে আর মাত্র 3টা দিন আছে, 3 days to go, right? And I'm super excited about the launch of the leading sports brand in the world, Puma, এবং Puma's first ever store in Bangladesh. I'm super excited, honestly speaking, and that's right, at Bonani 11 on 7th of April. I'm going to be there, এবং আপনি যাচ্ছেন কিনা সেটা অবশ্যই না। I'm really super excited, এবং স্পোর্টসের যা কিছু আছে সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে, এবং আমি অনেক বেশি আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগে। যাই হোক, আমার মনে হয় যে আপনারা অবশ্যই আমাদের সাথে এসে বনানী 11-এ একবার খোঁজ নিয়ে দেখবেন, এবং আমাদের ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন। আমি যেটা এখন করবো সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে চলে যাবো, তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা আপনি প্লিজ একটু আমাদেরকে বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে, সেখান থেকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। সেটা হচ্ছে আমার সামনে ঘটে যাওয়া ঘটনাটি। আমি সরাসরি চলে এসেছি আমার ঘটনায়। ঘটনাটি ঘটে আমার মামির সাথে, সেখানে আমি ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্বাভাবিকভাবেই কর্মদিবস ছিল সেদিন। আমি অফিস থেকে বাসায় ফিরি। আমার বাসা থেকে মামার বাসা কাছে, অফিস থেকে আসার পর মা বললো তোর মামা ফোন করেছিল, ওনাকে একটু কল দিও, জরুরি কিছু বিষয় মনে হয়, একটু কল দিতে বলেছে জরুরি কথা। তো আমি ফোন দিলাম মামাকে, আপনার দিয়েই। মা বললো তুই একটু তাড়াতাড়ি পারলে এখন চলে যায়, ওর সাথে একটু তাদের। তো আমি চলে গেলাম সাথে সাথে। মাকে বললাম মামার এখানে যাচ্ছি, এটুকু বলে আমি বের হয়ে গেলাম। মামা উপরে গিয়ে মামার সাথে দেখা করলাম। মামা আমাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবে একটু বললাম যে তোর মামির সাথে কিছুদিন যাব একটু কেমন যেন আচরণ করছে, তো একটু তোর কিছু দরকার। আমি বললাম কি ঘটনা মামা, আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখি আপনার কোনো হেল্প বা কোনো কিছু করতে পারি কিনা। তো বললো তো মামি কিছুদিন যাবো দেখছি কেমন যেন আচরণ করছে, হঠাৎ করে রেগে যায়, কথা ঠিক মতো বলে না, চোখগুলো কেমন যেন হয়, আর স্বাভাবিক খাবার ছেড়ে
অন্যরকম কিছু খেতে চায়, যেগুলো মানুষ খাওয়ার যোগ্য না, সেরকম কিছু। কেমন বলো যে এমন তো কিছু না, তেমন তো কিছু দেখিনি, তবে কয়লা খেতে চায় বারবার। কয়লা খেতে চায়। আমি বললাম এটা কেমন? বললাম কি তোর কি দরকার, এই কারণে আমি একজনকে ডাক দিয়েছি, উনি আসছে, আমাকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা কর, উনি চলে আসবে, আসলে ওনার সাথে আমি থাকবো, তুই যাস কিন্তু আমার সাথে একটু সঙ্গ দিস, আর আমি একটু ভয় পাচ্ছি তো বিষয়টুকু। ঠিক আছে মামা, সমস্যা নেই, আসো। তো এর মাঝে আমি মামির রুমে গেলাম, মামিকে দেখেছে না উনি স্বাভাবিকই আছেন, আরো বেশ কিছু দিন এসে বসতেন আমাকে দেখার জন্য। আমি বললাম মামা, মামি তো দেখি যে ঠিকই আছে। বললো ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু একটু পর দিকে চেঞ্জ হয়ে গেছে। কেমন? বলে তুই সামনে একটু কয়লা এনে ধর, দেখ চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম না, তাহলে থাক, যাকে ডাক দিয়েছে উনি আসুক, ওনার সাথে না আমি দেখবো না তাকে। তো কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক টাইপের একজন আসতেন, স্বাভাবিকভাবে নর্মালি যেরকম তান্ত্রিক থাকে, লম্বা জব্বা পরা, কালো রঙের, মাথায় জট বাঁধা চুল, গলায় মোটা ধরনের একটু মালা ধরন। দেখে একটু ভয় পেলাম আমি, যে আসলে সরাসরি কখনো এরকম দেখিনি, তো কোথাও যাইনি এরকম, একটু ভয় পেলাম। তখন মামা তান্ত্রিককে সবকিছু খুলে বললেন যে উনি এরকম আচরণ করছে, তো ওনাকে কি করা যায়। তান্ত্রিক বললো আসলে আমার তো আসলে বসতে হবে, বসে তারপর আমি পুরো বিষয়টা উপলব্ধি করে তারপরে আমি কি সমাধান দেওয়া যায় সেটা আমি দিব। বললো যে ঠিক আছে, তাহলে আপনি আপনার জন্য কি কি লাগবে। বললো যে আপাতত তুই কয়েক 5 পদের মিষ্টি আন, একটু দামি ধরনের মিষ্টি আনতে হবে, আর কিছু গোলাপ জল, আগরবাতি, মোমবাতি, ফুলের মালা, কিছু একটু জোগাড় কর, আমি এর মধ্যে আমি আমার প্রস্তুতি সম্পন্ন করব। তো সেগুলো আনার জন্য একজন লোক চলে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে আলাদা একটা রুমে বলতে আসা একটা কাপড় আসনের মতো সেটা বিছালেন। আর যে দ্রব্যগুলো এনেছেন, মিষ্টি বা আদার্স যে জিনিসগুলো, সেগুলো উনি মোটামুটি সাজালেন। সাজানোর পর আমাকে এবং মামাকে, আর সাথে আরেকজন আমার ফ্রেন্ড ছিলেন, ওনাকে বললেন আমি সবকিছু তৈরি করেছি, এখন আমি বসবো। আসলে বসার পর আমার সাথে যা ঘটবে সেটা আমার সাথেই ঘটবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। শুধু আপনাদের জায়গাটুকুতেই থাকবেন, আর আমাকে টাচ করারও দরকার নেই, আমাকে ধরারও কিছু দরকার নেই। আমি যদি পড়েও যাই, জাস্ট শুধু আমাকে তুলে দেবেন, আর কিছু লাগবে না। মা বলল যে ঠিক আছে। এদিকে সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার পর ঘরে আলো নিভিয়ে দেওয়া হলো, একটা মোমবাতি জ্বালানো। তো ওই সময়টায় আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছি, ভয় পাচ্ছি যে কি থেকে কি হয়। একবার তো ভেবেছিলাম যে চলে যায় এখান থেকে, কি থেকে কি হয়ে যায়, পরে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা, বা মা ওখানে টেনশন করবে কিনা। তারপর একটু চিন্তা হচ্ছে না, বেশি যখন করেছি, এতদূর যখন আসছি, একটু দেখিয়ে যায় কি হয়। তো ওইভাবেই শুরু হলো। কিছুক্ষণ তান্ত্রিক কিছু মন্ত্র, আমাদের ইসলাম ধর্মের কিছু সূরা পাঠ করতে করতে হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কাঁপতে থাকলেন। তো ওনাকে তুলে ধরে শুধু বসিয়ে দিলেন, মানে বসিয়ে দেওয়ার পর ওনার কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে গেল। উনি তখন ওনাকে কণ্ঠে বললেন যে তুই কে, কোথা থেকে আসছিস, কি করছিস, কেন আসছিস এখানে, কি চাচ্ছিস এখানে। তো আরেকটা কণ্ঠস্বরে, তান্ত্রিকী কণ্ঠস্বর, তখন 2 ধরনের হলো। এটা বলার পর চিকন ধরনের একটা কণ্ঠস্বর বলল যে আমি অমুক শ্মশান ঘাটে ওখানে যাচ্ছিলাম, সন্ধ্যার আজানের সময় ওখানে যাচ্ছিলাম, ওনাকে দেখলাম জানালার পাশে চুল শুকাচ্ছিল। তো আমাকে ওই যেটা দেখে ওনাকে আমার পছন্দ হলো, তাই ওনার উপর আমি ভর করেছি। তো আমি ওনাকে আপাতত ছাড়ছি না, আমি ওর সাথেই থাকবো। তো তান্ত্রিক বলবে না, তুই তোর সাথে থাকতে পারবি না, ওকে ছেড়ে দিতে হবে। তো চিকন সুরে বললো যে না, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, পারলে তুই যা পারিস তুই কর, তুই তোর কাজ করে যা। বললো ঠিক আছে, তোকে আমি ভালোভাবেই বললাম, তুই তো যাবি না, ঠিক আছে। ওদিকে তান্ত্রিক আসনে বসার আগে বলে গিয়েছিলেন যে মামিকে যেন শক্তভাবে ধরে রাখা, কোনোভাবে যেন ওনার হাত পা ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দিলে হয়তো এই জন্য যে আসন বাঁধা হয়েছে সেখানে এসে পড়লে সবকিছু উলটপালট হয়ে যাবে।
আর হাতের কেনি আঙ্গুলটা খুব জোরে চাপ দিয়ে ধরে রাখতে বলছিল, ওটা ধরলে নাকি শক্তিটা কমে যায় তাদের। এই করার পর তাদের বলতে তুই তোকে বলতে হবে তুই কি চাস, তাহলে তুই কি দিলে তুই যাবি সেটা বল, সত্যি করে বল তুই কি দিলে তুই যাবি। তো বললে অনেক চিন্তা ভাবনা করার পর চিকন সরে আবারও তান্ত্রিকের গলা থেকে আওয়াজ আসলো, কণ্ঠস্বর ভেসে আসলো যে তাহলে আমি যাব, আমাকে কিছু দিতে হবে, সেটার মধ্যে হচ্ছে 2টা বড় ধরনের খাসি দিতে হবে, কিছু মিষ্টি দিতে হবে, আর কিছু জিনিসের নাম বললো সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। বলে এগুলা দিলে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাব। তখন মা বললো আমি তো এগুলো দিতে পারবো না, আমার তো এত করি নেই, 2টা খাসি দিব, তুই অন্য কোনো কিছুতে যাবি কিনা সেটা বল। তারপর কি হলো আমাকে একটু বলে ফেলেন। তারপরে বলে ঠিক আছে, এরকম বাদ বিতন্ড করার পর উনি বললেন যে ঠিক আছে তাহলে তুমি যখন দিতে পারবে তাহলে তুই আমাকে 2টা খাসি মোরগ দিবি আর কিছু পদের মিষ্টি দিবি, এগুলো নিয়ে শ্মশান ঘাটে, আমি একটা জায়গার নাম বলবো, শ্মশান ঘাটে সেখানে রেখে আসতে হবে মাঝরাতে। তো বলে ঠিক আছে, আমি মামা বললো ঠিক আছে আমি রেখে যাব, তুই যাবি, চলে যা। তখন তান্ত্রিক বললেন যে তুই চলে যাবি, যে তুই চলে যা, তুই চলে যাওয়ার সময় কি দেখতে যাবি, আমি বুঝবো কি হবে তুই চলে গেলি। বলে তখন বললো যে চলে যাওয়ার সময় আমি একটা জিনিস ফেলে যাবো। বললো যে ঠিক আছে তাহলে তুই যা, তোকে আমি কালকে এগুলো সব জায়গার মতো আমি পৌঁছে দেবো। তো এই ঘর থেকে আওয়াজ আসলো, হঠাৎ করে আওয়াজ আসলো, এর মধ্যে তান্ত্রিক আবার শুয়ে পড়লেন। তখন স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর উঠে বসে ওই ঘরে গিয়ে দেখ সবকিছু মনে স্বাভাবিক হয়ে গেছে। তো মামা ওই রুমে গেলেন, ওই রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ সবকিছু মামি স্বাভাবিকভাবেই আছে, শুয়ে পড়েছেন স্বাভাবিকভাবে, এবং যাওয়ার সময় একটি জুতা নাকি তার মধ্যে রেখে গিয়েছে বাইরে ফেলে। তো কে ফেলে রেখেছে সেটার দিকে আর কেউ নজর দেয়নি। এই ছিল আর কি। তো তান্ত্রিক সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে এটা তো সাজানো হইতে পারে, আমি তখন একটু অবিশ্বাসী করলাম যে এটা কেমনে কি হলো। তখন স্বাভাবিক হওয়ার পর তান্ত্রিক আমাকে দিকে তাকালেন, তাকিয়ে বললেন তুই দিকে আয়, তোর কোমরে কি? যেমন আমার কোমরে কি, সেটা তো আমার মা দিয়েছে, আমি ওখানে রাখতে পারছি, কোমরেই থাকে সবসময়। তোর কোমরে যেটা আছে সেটা তো তোর মামিকেই দিতে পারে, তোর মামিকে দিলে তো আজকে ঘটনা ঘটে না, এটা আমি সেখানে আমি অবাক হয়েছি যে আমার কোমরে কি আছে সেটা তো ওনার জানার কথা না, আর ওনার সাথে আমার দেখাই হয়েছে সেই দিন প্রথম, এর আগে কোথাও দেখা হয়নি, এর আগে কোনো কথাবার্তা হয়নি। তো মোটামুটি এইটুক করার পর তান্ত্রিক বলে যে তাদের গুলো সবকিছু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করলে আমি সেটা শ্মশানে যেখানে রাখতে বলেছি আমি সেটা রেখে আসবো আমার লোক দিয়ে, আপনার তো সেখানে যেতে পারবেন না, ভয় পাবেন, তো দিয়ে দিয়ে আমার সেখানে রেখে আসবো। এরপর উনি 4টা তাদের মতো দিন মন্দিরের 4টা 4 কোনায় ঘরের 4 কোনায় দিয়ে দিতে, তাহলে আপাতত ঘরটা বন্ধ থাকে, মামির কোনো সমস্যা হবে না। মোটামুটি এই ছিল আমার দেখা ঘটনাটি, অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। টিচিং ফর ইউ একদম তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার, এবং আমি রাস্তাল আছি আপনার সাথে, আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আমরা একটা জিনিস করি, আজকে আমাদের যে টিউটোরিয়াল যে পেজটা রয়েছে সেখানে আপনারা চাইবেন, এখানে আপনারা চাইলে আপনাদের প্রবলেম যা আছে, কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা আপনারা লিখে পাঠাতে পারেন। আমাদের এখানে হাফেজ ম্যানেজিং ভাই আছেন, তিনি তার মতো করে হয়তো কোনো একটা সময় আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা টিউটোরিয়াল অ্যাকাউন্ট আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা এসে আপনারা লিখতে পারেন। কিন্তু তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি চলে যাবো হাফেজ ম্যানেজিং ভাইয়ের কাছে। রিসেন্টলি তার সাথে একটা ঘটনা তিনি এক্সপিরিয়েন্স করেছেন, যেটা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকে। ম্যানেজিং ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি একটা যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অল্প কদিনের একটা মাদ্রাসার মেয়ে, ও অজিফা একটা বই থেকে জিন কিভাবে হাজির করতে হয় সেই আমলটা সে করছে। যখন যেটাকে জিন হাজির করার আমলটা, তখন ওর ভিতরে আগ্রহ জিন হাজির করবে। তো প্রায় 1 মাস 1.5 মাস ওই আমলটা করেছিল, কিন্তু তার কোনো অনুভূতি আসে নেই, সে ব্যর্থ হয়েছিল, সে কিছুই দেখতে পারেনি, সে ভুলেও গেছে। বিশেষ ঘটনা হয় 6-7 মাস পর, যা এখন বর্তমানে ওর অবস্থা। তো 6-7 মাস পর তার সাথে এই ঘটনা ঘটে। সে
অল্প কয়েকদিন আগে তাকে রাত্রিবেলায় তার কাছে আসে এবং এসে তার নাম ধরে ডাকে, বলে যে তুমি যে আমাকে স্মরণ করতেছিলে, তুমি যে আমাকে ডাকতেছিলে, আমি আসছি, কিন্তু আমার সাথে দেখা করতে হলে, আমাকে হাজির করতে হলে তোমাকে হাজি সাহেব, হাজি ব্যক্তিরা যেভাবে এহরাম বাঁধে, তোমার গায়ে এভাবে এহরাম বাঁধতে হবে, চোখে সুরমা পড়তে হবে, ফুল লাগাতে হবে এবং কাঁচা ফুলের মালা দিয়ে ঘরটাকে সাজাতে হবে। তারপরে আমি তোমার সাথে দেখা এবং হাজির নাজির কাছে থাকবো। তো এইগুলো যখন প্রায় ওকে দেখাতো, ওর বাবা মাকে সেইগুলো বলতো, ভয় পেত, কিন্তু সেইগুলো কখনো করেনি, হেরাম বাঁধে নাই, কোনো কিছুই সে করে না, কেন এগুলো করবে না, এতটা ওর জন্য কঠিন ছিল এগুলো করাটা, এই জন্য সে করেনি। তো বেশ কয়েকদিন বলার পর সে যখন দেখে এগুলো করে না, তখন সে এখন সেই জিনটা তাকে আঘাত করে। সে মাঝে সাঝে প্রায় দেখে যে যখন ও ঘুমাতে যায়, তার বালিশ থেকে হাত বের করে ওকে আঁচড়, দুপাশ থেকে দুটা হাত বের করে এবং তাকে খুব আঁচড় দিতে থাকে, মারতে থাকে, আঘাত করতে থাকে। প্রায় আবার এমন সময় দেখা যায়, ও বলছে যে দেহ ছাড়া শুধু মাথাটা চলে আসে, ওর মাথাটা এসে ওর মেয়েটার নাম উর্মি, চুল ধরে টান দিয়ে উঠাতে থাকে যে আমাকে যে তুমি জ্বালাইতেছো, আমাকে যে জ্বালাইছো, তুমি এখন আমাকে কেন কাছে ডাকো না? আমি তো তোমার ডাকে সাড়া দিতে চাই, তুমি কেন আমায় যে তোমাকে বললাম ইহরাম বাঁধো, তুমি যে আমাকে স্মরণ করবা, তুমি এগুলো করো, তুমি কেন করো? আমার তো সমস্যা হয়েছে, আমার প্রচন্ড জ্বালাতন হয়েছে, তুমি আমাকে জ্বালানোর পরে কেন আমাকে কাছে নাও? পরবর্তীতে সে এত আঘাত, এত কষ্ট ভোগা পড়ে, যখন আমাকে দেওয়া হয় তখন সেখানে আমি উপস্থিত হয়ে ওকে জিজ্ঞেস করলাম এই বিষয়টা কি। তখন মেয়ে আমাকে প্রথম বলে যে আমি জিন হাজির করার জন্য একটা আমল করেছিলাম, যা আমার কখনো ভুলে গেছি, যা স্মরণ নেই, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি চলতেছে। তখন আমাদের জিন আনা হয়। তো এখন উনি বলতেছে যে আমি যাবই, আমাকে স্মরণ করার যেহেতু হয়েছে, আমি ওর সাথে হাজির নাজির থাকতে চাই, ওকে বলে এগুলো করার জন্য, আর নতুবা ওকে আমি সমস্যা করে ফেলবো। পরবর্তীতে আবার বলছে যে ঠিক আছে, আমার নামে এরকম বক্সে দাও, কিছু গরিব মিসকিনদের খাওয়াইয়ে দাও, ঘরে দুয়ার মাহফিল করে দাও এবং আমাকে আমার কাছ থেকে মাফ চেতে বলো, ক্ষমা চেতে বলো, তারপর আমি যাবো। আর নতুবা কোনো দিন ওকে ছাড়বো না, আমি ওকে আঘাত করেই যাবো। এই ওজিফা থেকে জিনা হাজির করার জন্য পরিকল্পনা করেছিল, যখন সে ভুলে গেছে, স্মরণ নেই, তখন সে উনি এইভাবে জ্বালাতন করতেছে। তখন আলহামদুলিল্লাহ সামনে এগুলো ক্ষমা চাওয়ার একটা প্রোগ্রাম করবে, মুক্ত পাবে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এখানে বেশ কিছু মেসেজ অলরেডি চলে আসছে, আমি দেখতে পাচ্ছি, এবং আমি সেগুলো একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। আমাদের এইখানে যারা আছেন তাদের মধ্যে যারা লিখছেন তাদেরকে পুরো পটুয়াখালী থেকে শুনছেন, তাদের আছেন এমডি আরাফাত শেখ, আমাদের সাথে আছেন, আমাদের সাথে মুন্না যে আছেন, এবং আপনি আমার মনে হয় না যে আপনি আজকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন লাস্ট বেঞ্চের ছাত্র রুমান আকন, আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন তিনি। লিটন আমাদের সঙ্গে আছেন, মহিউদ্দিন ভাইয়ের ঘটনাটি তার কাছে ভালো লেগেছে। এমনি জুবাইর হাসান আমাদের সাথে আছেন, রাজশাহী পায়া থেকে শুনছেন। সাকিব আল মাহমুদ আমাদের সাথে আছেন এবং কাতার থেকে তিনি শুনছেন এই মুহূর্তে, এবং তার কাছে একটা কাহিনী আছে, আপনি পাঠিয়ে দিন, আমাদের অ্যাড্রেস তো জানেনি। আরো একবার মনে করে দিই, food.fm@radio50.fm, which is DHWT@radio4DI.FM, আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমার সাথে আছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান সানি, লিটন নাটক থেকে আমাদের সাথে আছেন, প্রিন্স রাজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান সানি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৈকত রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শূন্য লেখক থেকে, যে মিথ্যা বলে কি লাভ, সেটাই তো আপনি ভালো করে চিন্তা করে দেখুন, যারা এখানে আসেন তাদের মিথ্যা বলে কি লাভ, আর আপনাকেও বলি সন্দেহ করে কি লাভ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিউল ইসলাম শাকিল, গোপালগঞ্জ থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিফাত খান এবং রাজশাহী থেকে আছেন তিনি। জাহিদ হাসান সাব্বির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মারিয়া আক্তার মিম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও লিটন নাটক থেকে
পরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টেজিং রেডিও ফুর্তির FM অ্যান্ড ইয়েস, বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আপনি শুনছেন রেডিও ফুর্তির FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে আছেন আমাদের আজকের অতিথিরা এবং আশা করছি যে আপনারা সবাই এখন পর্যন্ত যে কটা ঘটনা হয়েছে তা এনজয় করেছেন। এখন যেটা করব সেটা হচ্ছে আরও একটা ঘটনা শোনাবো, তবে এই ঘটনাটা মেইলে পেয়েছি এবং সেই মেইলের ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনার চেষ্টা করছি। চলে যাচ্ছে ঘটনায়। একটু বড়ই আছে ঘটনাটি, আশা করছি শুনে আপনাদের ভালো লাগবে। প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই আছেন। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমি নিয়মিত একজন শ্রোতা, অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব, কিন্তু সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে উঠছে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুরে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো, আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। ছোটবেলা থেকেই আমার বাবা ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আমার বিয়ে হয়। ঘটনা শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পর দাদুর থেকে কোনো এক কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা বাড়ি তৈরি করে। যদিও আমার বাবা তখন বাড়ি বানাতে শুরু করেন, তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুরে এবং বিপদ সংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হওয়ার কারণে বাবা কারো কথার তোয়াক্কা না করে ঘর তোলে। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে একটা নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর থেকে আব্বু এবং আম্মু অনেক অদ্ভুত ও ভুতুরে ঘটনার সম্মুখীন হয়। যেমন কখনো রাতে বাইরে বেরোলে দেখতে পেত বিশাল সাইজের কালো গরু অনেক বড় উঁচু উঁচু গাছের মগ ডাল ভেঙে পাতা খাচ্ছে। কখনো বা ছায়া মূর্তি রান্নাঘরে মাছ ভাজির সময় জানলা দিয়ে কেউ হয়তো বা যাচ্ছে ইত্যাদি। ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও এটাই সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে উল্লেখ করেছি শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত, যেমন ওটার জন্য নিচে পুকুরের ছায়া পড়ত, যেটা পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছেরও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে ধান সংকুলন না হওয়ায় আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটা কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন, তখন এক রাতে সুবহে সাদিকের সময় তিনি উপলব্ধি করেন কি যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু যিনি পেশায় ফকির তার কাছে যান এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না। তিনি জানান যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন পাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। যেই শোনা সেই কাজ। গাছটি কাঠুরিয়া যখন কাটা আরম্ভ করে, সেটা থেকে ঘটনা শুরু আমাদের পরিবারের সাথে। বলে রাখা ভালো, আমরা ছিলাম 2 ভাই ও 2 বোন। আমার ছোট বোন, আমি সবার ছোট এবং তখন আমি জন্মগ্রহণ করি নাই। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই ও আপুর মারাত্মক অসুস্থ হওয়া শুরু হয় এবং অনেক কষ্টে তারা সুস্থ হন। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে যায় না। তখন থেকেই একটা ঘটনা ঘটতে থাকে আমাদের পরিবারের সাথে। যেমন আমার
ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও ঘরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন সে সবেমাত্র দাঁড়াতে পারে, তখন দেখা যায় সে খেলা করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ, যদিও তাকে কামড় দেয় না, এবং পরিবারের লোকজন দেখা মাত্রই সাপটি চলে যায়। আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায়, এবং তখন সে বলে যে আমাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়া যখন 7 বছর বয়স, আমি জন্মগ্রহণ করি, এবং ছোটবেলা থেকে আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমালে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম, যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো। আমি উপলব্ধি করতাম, কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম। আমি গভীর রাতে যখনই উঠতাম, তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশে। কিন্তু এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে আমি এটাতে দুষ্ট হয়ে যাই এবং ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজখানায় ভর্তি হন, কিছুদিন পরে ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি এবং আমার আম্মু তখন ঢাকায় ছিলাম, বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে, এবং প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছকে কেটে ফেলা হয়েছে, তার পাশে ছিল শিশু গাছ। সেখানে দেখে যে একটা অবয়ব অনেক লম্বা, পা ঝুলিয়ে গাছের মগ ডালে বসে রয়েছে এবং পা উঁচু করে গাছটির হাতে মাটি ছুঁয়ে আসে। এদিকে ভাইয়া অত্যন্ত করে ভয় পায়। তখন সে তাড়াহুড়া করে রুমে ঢুকলে বাবা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ভাইয়া শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের জায়গা ঘুরিয়ে দেখায়, কিন্তু কিছু নাই। তবুও তার ভয় কাটে না। তারপর অনেক হুজুর কবিরাজ ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করেন। ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। ইতিপূর্বে ঘটনাগুলো থেকে সেগুলো ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায়। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলে আমি স্বপ্ন দেখি ভয়ঙ্কর জায়গায় চলে গেছি, ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়েছি। আমার এই সমস্যা সমাধানের জন্য হুজুর কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল, যেখানে হুজুরের সন্ধান পেয়েছে আমার বাবা সেইখানে গিয়েছে, সেখানকার তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতে কিছু হয় না। এদিকে ঘটনায় এদিকে আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর আমি একদিন আব্বু স্বপ্ন দেখলেন কে যেন তার স্বপ্নে এসে বলছে দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এই বলে রাখা ভালো, যেখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং বড় কোনো সমস্যায় পড়ার আগে কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার ভিন্নভাবে তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তার কাছে এসে বলছে যে তুই বাড়ি ছাড়বি করে ছাড়বি না, তোর আবার অসুবিধা হবে। ঠিক তারপরের দিনে আমি খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পাই এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার নানুর বাড়িতে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা সবাই বাসায় উঠে, কিন্তু আমাদের উপরে নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10 বছরের মতো, বাবা এক দাওয়াতে একা একা গিয়েছিলেন এবং আমাকে কাকুর কাছে রেখে যান তিনি। তখন আম্মাও বাড়িতে ছিলেন এবং অসুস্থ থাকায় এদিকে বাবার ফিরতে দেরি হয় এবং বাস দুর্ঘটনায় পড়ে। তার ফিরতে 11টার মতো বাজে। আর সেদিন ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। এশার নামাজের পর থেকে আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকাডাকি করছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শোনেন। এইবার তার ডাক শুনেছিলেন তিনি, এবং আমি সেই পুরনো বাড়ির পরিত্যক্ত বাড়ি থেকে সেদিন কিভাবে যেন আমি বড় ছাত্র আমাকে একা না পাঠিয়ে আমার বড় কাজিনকে আমার সঙ্গে পাঠাই, এবং ওর সাথে এসেই হয়তোবা আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুজনেরই গা ছমছম করে। তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এর কোনো রেসপন্স পাই না। আমাদের এই অবস্থা শুনে আমার বরযাত্র আমাকে তার কাছে নিয়ে যায়, কারণ আমাদের পাশে বরযাত্রের বাসাটা পাশাপাশি করে। 11টা থেকে আব্বু আসলে সম্মান খুলে বলে, এবং যেটা হয় সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমার স্বপ্ন দেখেন যে 2 কলসি টাকা দিতে চায় আমার বাবাকে, তিনি সেটা নেননি, এবং গ্রামে এমন অনেকেই স্বপ্ন দেখেছে এবং তাদের অনেকে নিতে চেয়েছে, আর তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালেও বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ির একটা রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি
এখনো আছে। আমার বাবা দেখে 2 কলসি টাকা ওখানে ওই বাড়িটা নিচেই মুভ করছে। তো ছোটবেলা থেকেই আমি পড়তে পারতাম না। নতুন বাড়ি আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত, দেখতাম গভীর রাতে আগুন জ্বলছে বা কখনো কখনো কে যেন পাড়ার মধ্যে ফাঁসি নিয়ে ঝুলে আছে। আমাদের বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি নয়, বড়জোর 80-100 মিটার হবে। এভাবে অনেকদিন চলার পর আমার বয়স যখন 10 বছর হয়, তখন আমরা করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন বড় পীর ছিলেন, যিনি তাকে এই সমস্যার সমাধান করেন। তো এইভাবে তিনি ঘটনাটি লিখেছেন। আরো বেশ কিছু লিখেছেন, তবে আমার মনে হয় যে এইটুকুই যথেষ্ট, এবং আশা করছি আপনারা সেটা এনজয় করেছেন এবং এনজয় করলে জানাবেন অবশ্যই। আর যেটা করবো সেটা হচ্ছে যে এখন আবারও আমরা অডিও ক্লিপ শুনে আসবো একটা, এবং আমাদের কাছে এরকম অডিও ক্লিপ সচরাচর আসে, আপনারা জানেন। এবং আমাদের একজন লিসেনার তিনি এই অডিও ক্লিপটি আমাদেরকে পাঠিয়েছেন, এবং আমরা সেটা শুনে আসবো। শুনে এসে তারপরে আবারও ঘটনায় যাব। তো আশা করছি আপনাদের এর পরের ঘটনাগুলো ভালো লাগবে। স্টেডিং রেডিও ফুটবল FM and do Futsal. FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমার নাম রাজু আহমেদ, আমি ভূত ফিল্মের একজন নিয়মিত শ্রোতা। আজ আমি ভূত ফিল্মের মাধ্যমে আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তো রাসেল ভাই, অভিজ্ঞতাটি শেয়ার করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ, ঢাকার একটি ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিভাগে অধ্যয়নরত। আমার দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সদর থানার কেওজানি নামক একটি গ্রামে। তো ঘটনাটি আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগের একটি ঘটনা। তো তখন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষ হয়। তো পরীক্ষা শেষ হওয়ার পরে ভার্সিটি অনেকদিন বন্ধ ছিল, এর জন্য আমি আমার বাড়িতে চলে আসি, দেশের বাড়িতে চলে আসি মানিকগঞ্জে। তো আসার পরে ফ্রেন্ডদের সাথে কথা হয়েছিল যে আসার পরে সবাই আবার একসাথে আড্ডা দিব। আমাদের একটা জায়গা ছিল যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিতাম। তো বিকেলের দিকে আমি সেখানে চলে যাই। তো জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 10-15 মিনিট দূরে একটি নদী রয়েছে, শুকনো নদীর পাড়েই আমরা আড্ডা দিতাম। তো ওইখানে চলে যাই এবং আমরা সকলে আড্ডা দিতে থাকি, কথা বলতে থাকি। অনেকদিন আসা হয়েছিল না, সেজন্য অনেক কথা জমেছিল, অনেক কিছু ছিল, শেয়ার করতেছিলাম, কথা বলতেছিলাম। তো এগুলো করতে করতে আমাদের রাত 8-9টা বেজে যায়। তো তখন বাসা থেকে ফোন আসে যে 8-9টা বেজে গেছে, তুমি বাসায় ব্যাগ চলে আসো। তো রাসেল ভাই, আমি যেহেতু বাবা ফোন দিয়েছিল, আমি বাসায় চলে আসি। চলে আসার পরে ডিনার কমপ্লিট করি। ডিনার কমপ্লিট করার পরে শোয়ার প্রস্তুতি নেই, আমি আমার রুমে চলে যাই। অনেকদিন আসা হয়েছিল না, ওটা ঝাড় দিয়ে রেখেছিল মা। তো রুমে চলে আসি। তো রুমে চলে আসার পরে শোয়ার প্রস্তুতি এবং শুয়ে গান শুনতে থাকি, ফেসবুকিং করতে থাকি। মানে ঘুমানোর আগে এগুলো অভ্যাস হয়ে গেছে আর কি। শোয়ার সাথে সাথে ঘুম আসে না, তো তার কিছুক্ষণ পরেই ঘুম চলে আসে এবং অ্যাজ ইউজুয়ালি আমি ঘুমিয়ে পড়ি। তো রাত কয়টা বাজে আমি জানি না। তো তখন হঠাৎ আমার অস্বস্তি ফিল হচ্ছিল আর কি, মনে হচ্ছিল মানে কেমন জানি লাগছিল, অস্বস্তি ফিল হচ্ছে। আমি আমার কানের পাশে ফিস শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ উপর হয়ে আমার কানে ফিস করে কথা বলছে। কি বলছে বুঝতে পারতেছিলাম না। আরেকটা কথা হচ্ছে, মনে হচ্ছে 2 জন কথা বলতে, কারণ আমি 2 কানে ফিস শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করে চোখ করে তাকালাম এবং আমি দেখলাম আমার 2 পাশে 2 জন মানুষের আকৃতি হাঁটু গেড়ে বসে আছে। তো আমার কানের দিকে ঝুঁকে ফিস করে কি জানি বলছে। তাদের সম্পূর্ণ মুখ এবং শরীর ছিল কালো, পোশাক কালো, কাপড় ছিল, মুখ অনেক কালো ছিল, মুখ ওরকম বোঝা যাচ্ছিল, শুধু চোখ বোঝা যাচ্ছিল। চোখে ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনি ছিল না চোখের। খুবই ভয়ঙ্কর চেহারা ছিল, মানে এই ফেস কল্পনা করা অসম্ভব নয়, এতটাও ভয়ঙ্কর ফেস ছিল। তো তারপরে আমি এটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম যে আমার সাথে হয়তো খারাপ কিছু হতে চলেছে। আমার চোখ বন্ধ করে ফেলি এবং আমার শরীর শেকিং হতেছিল, কাঁপতেছিল, দোয়া পড়তেছিলাম। তো দোয়া পড়ার একটু পরে দেখি মানে ফিস শব্দগুলো নেই, প্রায় 30-40 সেকেন্ড হবে শব্দগুলো নেই। তো আমি ভাবলাম
আমি উঠে বসলাম এবং দেখলাম কেউই নেই। আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমি ভাইয়া ডান দিকে তাকিয়ে দেখি একটা ছোট কালো বাচ্চা আমার ফ্লোরে দিক দিয়ে হামাগুড়ি দিতেছে, অনেক কুচকুচে কালো হামাগুড়ি দিতেছে। শুয়ে দেখি শুয়ে নেই। আমি ওটা দেখার পর প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তার মুখটা ছিল সম্পূর্ণ লাল, মানে ফুল বডি লাল, মানে লাল কালার, মানে ফুল রেড। চোখগুলো ছিল ওইরকমই সাদা, জন্য আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এবং আমি হঠাৎ করে একটা শব্দ শুনতে পারি যে আমার সাইডে একটি জানলা ছিল, ধাম করে একটা শব্দ হয়, জানলাটি খুলে যায়। খুলে যাওয়ার পরে দেখি যে দুইজন লোককে আমি আমার সাইডে উবু হয়ে মানে আমার কানে ফিসফিস করছিল, ঠিক ওই দুইজন লোক ওই জানালার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে আমাকে ডাকছে আর কি, হাত নাড়তেছে। তো রাসেল ভাই এটা দেখার পরে আমার আর সহ্য করার ক্ষমতা ছিল না। আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ি এবং হঠাৎ করে আমি ফিল করি যে আমার মুখে পানি পড়তেছে। তো দেখি আমার একটা ছোট ভাই আছে, তো সিরিজ দিয়ে মানে ছেলে মেয়ে খেলা করে না, যে ইঞ্জেকশনের সিরিজ, ইঞ্জেকশন দেওয়ার পরে ওটা দিয়ে পানি ভরে ইয়েটা করে, তো ও জানলা দিয়ে আমার মুখে পানি মারতেছে। তো আমি ঘুম ভেঙে যাই, দেখি সূর্য উঠে গেছে, সকাল 9টা বাজে। তো আমাদের গ্রামে তো অনেক সকাল সবাই ঘুম থেকে উঠে, ওরা আগে উঠে গেছে, আমি উঠিনি, যেন পানি মারছিল। তো আমি বললাম ভাই পানি মারছিস কেন, মানে প্রচন্ড রাগ হলো। আর এমনি ভয়ের মধ্যে ছিলাম যে খানিটা ঘটে গেছে আমার সাথে। তারপরে দেখলাম শরীরটা ব্যথা, সম্পূর্ণ শরীর ব্যথা। এবং মজার বিষয়টা হচ্ছে ভাই আমি যেদিকে শুয়েছিলাম তার উল্টো হয়ে শুয়েছিলাম, মানে আমার যেখানে মাথা থাকার কথা ছিল সেখানে ছিল আমার পা, আর যেখানে পা থাকার কথা ছিল সেখানে ছিল মাথা। উঠলাম, ওঠার পরে ফ্রেশ হলাম। তারপরে ছোট ভাইকে বললাম যে তুই মারছিলি কেন, পানি মারছিলি কেন? তো ওই বললো যে জানালা খুলে শুয়েছিলি কেন, ওই জন্য তোমাকে উঠোনি এখনো পাতায় পানি দিয়েছিলাম। তো আমার মনে আছে আমি জানালা বন্ধ করেই শুয়েছিলাম, আমি কখনো জানালা খুলে শুয়েছিলাম, জানালা সবসময় বন্ধ করে। তখনই আমি ভাবলাম যে ওই ঘটনাটা আমার সাথে সত্যি ঘটেছিল, এটা কোনো স্বপ্ন ছিল না। সেই জন্য এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছে শেয়ার করি যে এরকম হয়েছে। ও আবার এগুলো সম্বন্ধে একটু ভালো জানতো। তো আমাকে বললো যে হয়তো তোর বাসায় অনেকদিন থাকিস না, তোর রুমটা অনেকদিন ধরে বন্ধ ছিল, হয়তো কোনো খারাপ জিনেরা থাকতো, তো যেহেতু তুই ঘুমিয়েছিলি হয়তো তাদের ডিস্টার্ব হয়েছিল, এই জন্য তোর সাথে ওরা একটু ভয় দেখানোর চেষ্টা করছে। এই জন্য মানে ঘরটা বন্ধ দেওয়া হয়, সবকিছু পরিষ্কার করে ইয়া করা হয়। এরপরে ভাইয়া আর কোনো ইয়া হয়নি, আর 2-3 দিন ছিলাম আমি, আর বাসায় এগুলো শেয়ার করিনি ভাইয়া, যেমন তাহলে হয়তো অনেক চিন্তা করতে পারে বাসা থেকে। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, জন্য মানে বড় কিছু যদি হয়ে যায় বাসায় শেয়ার করলে দেখা গেছে এটা বাসায় শেয়ার করলাম, তারপরে কোনো ঝামেলা হয়েছিল, যে পরে দেখা গেল ঢাকায় পাঠিয়ে দিলাম, আমি বাড়িতে থাকতে পারলাম না, এর জন্য শেয়ার করিনি। পরে কোনো প্রবলেম হয়নি না, 3-4 মাস পার হয়ে গেছে, এখন কোনো প্রবলেম হয়নি, আল্লাহর মধ্যে ভালোই আছি। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা। আমি চাই না এরকম অভিজ্ঞতা আরো কারোর সাথে ঘটুক, কারণ এটি কতটা ভয় ঘটে যার সাথে ঘটে সেই শুধু বুঝতে পারে, আর এটা বর্ণনা দিয়ে এটা 10% বোঝানো কাউকে সম্ভব না। তোমরা ভালো থাকবেন, দেখুন সবসময় থাকুক, এটাই চাই। আর ধন্যবাদ আমার কথা শেয়ার করার জন্য। সময় রাত 1:01 শুনছেন রেডিও ফুটবলের FM। আমি রাস্তার আছি সাথে, এবং আমাদের আজকের অতিথিরা আছেন। আমি আজকে দেখতে পাচ্ছি যে বাইরের রাস্তাটা আজকে বেশি রকমের ফাঁকা, এই সময় অনেক গাড়ি টাড়ি চলে, আজকে এই মুহূর্তে খুব কমই দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা আশা করছি সবাই ভালো আছেন, এবং কেমন যেন মানে সবকিছু খুব নিস্তব্ধ লাগছে, এমন মানে আমাদের ঘটনাগুলোর মতো। তো আমাদের আমি এই মুহূর্তে একটি জায়গায় ঘুরছিলাম এবং দেখলাম যে অনেকেই লেখালেখি করছেন। আবু নোমান ফয়সাল আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে ফেসবুকে কমেন্ট করেন না কেন। আমাদের সঙ্গে আছেন MD ইমরান, এছাড়া আমাদের সঙ্গে আছেন ওমর ফারুক, এবং আমাদের সঙ্গে আছে তিনি যে মানে হরর স্টোরি পছন্দ করেন সেটা জানিয়েছেন জান্নাত টিম আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন আমি আর আমার ছোট ভাগ্নি 7 বছর বয়স আমরা ফুড FM শুনছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মোহাম্মদ রফিউর রহমান রাহাত আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে, তার মধ্যে MD নাহিদ আমাদের সঙ্গে আছেন। লাস্ট ইমেল
FM শুনবই। বাহ, চমৎকার, স্লোগানের মতো হয়েছে, কিন্তু বিশেষ করা না করাটা আপনার ব্যাপারে। আমি ভূত FM শুনবই, খুবই ভালো লাগলো কথাটা শুনে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তারিফ ইসলাম, এবং ভূত FM শুনতে খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন শেখ উস্তাদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আকিব হাসান আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, সোহান, এছাড়াও সাব্বির আমাদের সঙ্গে আছেন, সাদাম আলম প্রতীক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মোতাকাব্বির হুসাইন আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রাফুর রহমান রাহাত সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ফেসবুকের যে রেডিও ফুর্তির পেজটা, সেই রেডিও ফুর্তির পেজেও আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, লিখছেন, কমেন্ট করছেন, এবং আমাদের সঙ্গে সাজিদ হাসান অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আসিফ সোহান শুনছেন, সাদিকুজ্জামান তারেক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এমডি শরীফ তালুকদার, এমডি রনি আমাদের সঙ্গে আছেন, জান্নাতুল ফারিয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ফাহিম রাজ এবং তিনি মগবাজার থেকে শুনছেন, এমডি শফি তালুকদার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আপলাব রূপন এবং তিনি বগুড়া থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন অঙ্কন বিশ্বাস, আমাদের সঙ্গে আছেন সাইদুল হাসান, সফির শাওন আমাদের সঙ্গে আছেন তানভীর আলম সবুজ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জয় লাইফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুতাসির খান তরুণ আছেন আমাদের সঙ্গে, টি আর তৌসিফ আমাদের সঙ্গে আছেন, সাইদুল হাসান, সৌরভ আচার্য সোহান আমাদের সঙ্গে আছেন, সৈকত আলী আমাদের সঙ্গে আছেন, সেলিম হাসান রাজ আমাদের সঙ্গে আছেন, হৃদয় আমাদের সঙ্গে আছেন, এস এম রহমান ফুয়াদ আমাদের সঙ্গে আছেন এমডি হোজাইফা সহ আরো অনেকে। আমরা চলে যাবো আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম রাইসুল ইসলাম, আমি এসেছি লালবাগ থেকে। ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটি আমার গ্রামেরই একটা ঘটনা এবং আমার নিকটস্থ এক কাজিনের সাথে এই ঘটনাটা আসলে ঘটে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে এটা পটুয়াখালী জেলার রাঙাবাড়ি উপজেলার ফুলখালী গ্রাম। তো ঘটনার সুবিধাটা আমি এটা বলে রাখি রাখতে পারি যে আমাদের উপজেলায়, পুরো রাঙাবাড়ি উপজেলায় এখনো পর্যন্ত আপনার কারেন্ট পৌঁছায়, এটা সৌর বিদ্যুতে চলে। তো এটা আসলে সাধারণত রাতে এমনিতেই অনেক অন্ধকার। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন ছিল একটা স্পেশাল দিনটা হচ্ছে, যেমন এটা ছিল একটা অমাবস্যার দিন। অমাবস্যা হচ্ছে এটাকে বলে আমাদের এলাকা প্রচলিত বলে যে মণি অমাবস্যা, মানে মণি অমাবস্যার বিশেষত্বটা একটু বলবেন? এটার বিশেষত্ব আমি জানি না, এটা হয়তো অনেকে এটার সাথে পরিচিত নয়, কারণ এটার বিশেষণ হচ্ছে যে আপনার সবগুলো অমাবস্যার ভিতরে এটা সবচেয়ে বেশি। যারা আপনার ওঝা কিংবা যারা জিন হাজির করে অথবা যারা বিভিন্ন ধরনের রিচুয়াল করে তাদের জন্য এটা স্পেশাল, কারণ এই দিনে হয়তো এই এন্টিটিগুলো বেশি ঘুরে বেড়ায়। তো ওই দিন রাতে আমাদের বাসায় আমার মা আসলে আমাদের এলাকারই একটা স্পেশাল এটাকে খাবার, এটা অনেকে জানে কিনা আমি জানি না, এটাকে বিস্কি বলা হয়। এটা হচ্ছে আপনার চাল, চিনি এবং গুড়ের আপনার মিশ্রণে এটা তৈরি করা, এটা ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার। তো ওই দিন তো যেহেতু আমার যে কাজিন ছিল, তো ওনার সাথে আমাদের ফ্যামিলির সাথে খুব একটা ঘনিষ্ঠ রিলেশন। তো ওই দিন উনিও আমাদের বাসাতে গিয়েছিলেন ওই বিস্কি খাবার জন্য। তো সন্ধ্যার পরে আমি আমার ভাই আমি আমার ভাই এবং আমার ফ্যামিলির সবাই, আমার সেই কাজিনও ছিল। তো আমরা সবাই একসাথে সেই বিস্কি একসাথে সবাই খেলাম। খাবার কি বিস্কি বলা হয়। এটা কি জিনিস? এটা আমি একটু আগে হয়তো বলেছিলাম, এটা হচ্ছে এক ধরনের খাবার, সেটা আপনার চাল, চিনি এবং আপনার গুড় এগুলো দিয়ে বানানো হয়। আমি আরো তারপরে এটাকে বলা হয় বিস্কি। তো ওটা খাবার পরে তো আমার যে কাজিন ছিল তো উনি মানে ওঠার জন্য খুব তাড়াহুড়া করলো। তো তখন আমার মায়ের ব্যাপারে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমার মা আপনার কোনো কিছু ঘটার আগে এই বিষয়গুলো আসলে জানতে পারে, কারণ আমার মা একটা জিনিস যারা পজেস, যদি কখনো সময় হয় নেক্সট টাইম আমি সেই ঘটনাটা বলবো। বাট তো আমার মা অনেক করে নিষেধ করলো। আমার মা আসলে বুঝতে পারছেন যে ওর সাথে সামথিং রং, একটা ঝামেলা হতে যাচ্ছে, বাট উনি আসলে শুনলেন না। তো মা বললেন যে তুই যাস না, দেখ ওনার নাম ছিল হিরণ। তো হিরণ তুই যাস না, তুই রায়পুর এবং মিঠুন আমার বড় ভাই ওদের সাথে ঘুমিয়ে পড়। উনি আসলে শুনলেন না, উনি মানে অনেকটা উপেক্ষা করেই উনি চলে গেলেন বাইরে। তো চলে যাওয়ার পরে
এটা আসলে উনি চলে যাওয়ার হয়তো 10 থেকে 20 আধা ঘন্টা এরকমের। এবার পরে আমরা একটা শব্দ শুনতে পেলাম আমরা বাসা থেকে। আচ্ছা। শব্দটা হচ্ছে অনেকটা গোয়ানির মতো, মানে মানুষ কেউ যদি আহত হয় কিংবা চিৎকার করে ভয় পেলে এরকম একটা সাউন্ড আসলে আমরা শুনতে পাচ্ছি, মানে খুবই স্পষ্ট না। আচ্ছা। তো আমরা ওই দিন রাতে আর বের হলাম না, কারণ হচ্ছে যে এটা একটা মনে অমাবস্যার দিন। সাধারণত আমাদের গ্রামে প্রচলিত, মানে এই দিনেও কেউ এরকম বের হয় না। তো আমার ওই ভাই ছিল খুব সাহসী, এই জন্য আসলে উনি বের হতে সাহস দেখিয়েছিলেন। তো আসলে পরে ওইদিকে ওনার সাথে যেটা ঘটে, উনি তো আমি রাসেল ভাই, আমি এখানে একটা জিনিস স্কিপ করে দিচ্ছি, যেটা হচ্ছে আমার বাড়ির বর্ণনাটা আমি একটু দিই ছোট্ট করে। সেটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের কর্নারে হচ্ছে আপনার একটা খেজুর গাছ, আর আরেক কর্নারে হচ্ছে আমাদের কবরস্থান, বাড়ির কবরস্থান, আমাদের বাড়ির সেই বাড়ির কবরস্থান। তো উনি যখন আমাদের বাড়ির দরজার খেজুর গাছের সামনে আসছেন, আসার পরে তো উনি দেখলেন যে কেউ ওনার নাম ধরে ডাকছে যে কে, তুই তো আজকে অনেক বৃষ্টি খেয়েছিস, আমার জন্য কি এনেছিস, মানে এরকমের কিছু একটা প্রশ্ন। তো উনি আসলে এটাতে অবাক হলেন না, কারণ উনি জানেন যেহেতু আজকে অমাবস্যার দিন, তো আমার মনে হয় কেউ আমাকে এরকম ভয় দেখানোর চেষ্টা করছে। মানে উনি আসলে বেসিক্যালি এগুলোতে কোনো পাত্তাই দিতেন, মানে উনি এরকমের একটা লোক। তারপরে উনি সামনে গেলেন, তো খেজুর গাছের সামনে গেলেন, তখন একটা অস্পষ্ট একটা ছায়ার মতো তিনি দেখতে পেলেন। তো অস্পষ্ট একটা ছায়া, বাট ওটা মানুষের মতোই, আপনার ওটা ফর্ম যেটা, এটা মানুষের মতোই, বাট ওইটা মানে পুরোপুরি চেহারা তিনি দেখতেছিলেন। তো একটা সময় উনি যখন ওইটার সামনে গেলেন, সামনে যাওয়ার পর উনি ভাবছেন যে হয়তো আমাদেরই আরেক বড় ভাই আছে, আমার নাম চাক। তো উনি মনে করছেন যে উনি, যে আজকে তো অনেক অন্ধকার, এই জন্য আমার চেহারাটা দেখা যাচ্ছে না। তো উনি ওটার সামনে গেলেন, সামনে কি জাকির তুই আমার সাথে দুষ্টামি করছিস, এটা বলার সাথে সাথেই ওইটা হচ্ছে ওনাকে জোরে একটা ধাক্কা মারল, মানে পুকুরের দিকে ধাক্কা মারল, যাতে উনি গিয়ে পুকুরে পড়ে যায়। মানে এভাবে আর কি ওনাকে ধাক্কা মারল। ধাক্কা মারার পরে উনি ভাবলেন যে ও আজকে একটু বেশি করছে ধাক্কা মারে, এরকম এটা কি ধরনের বদ অভ্যাস। তো উনি আসলে উনি উঠলেন, ওঠার পরে উনি বললেন যে আমার সাথে দুষ্টামি করতেছিস, আমিও তোকে আজকে পুকুরেই পাওয়া। তো উনি তখন ওই জিনিসটার গায়ে হাত দিলেন ফার্স্ট টাইম। তো গায়ে হাত দেওয়ার পরে উনি যেটা ফিল করলেন রাসেল ভাই, সেটা মানে উনি দেখেন যে ওর গায়ের লোম, এটা অনেক লোমস একটা শরীর, এবং শরীরের লোমগুলো হচ্ছে আপনার অনেক লম্বা লম্বা লোম। ওই সময় তিনি আসলে কোনো চেহারা দেখতে পাচ্ছিলেন, তো উনি বুঝেন নাই। তো লোম যখন তিনি দেখলেন, তখন আসলে বুঝতে পারলেন যে না, এই জিনিসটা ঝামেলা আছে, ঝামেলা আছে, এটা প্যারানর্মাল কোনো একটা। তখন তিনি বুঝতে পারলেন যে এটা জাকির না। তো তখন ওটার সাথে কতক্ষণ ওনার ধাক্কাধাক্কি হলো, ধাক্কাধাক্কি হওয়ার এক পর্যায়ে উনি অনেকটা দুর্বল হয়ে পড়লেন। অনেক শক্তিশালী লোক কিন্তু, বাট ওই সময় আসলে উনি অনেক দুর্বল হয়ে পড়লেন। দুর্বল হয়ে পড়ে আসলে উনি তখন আল্লাহ আল্লাহ করতেছিলেন, যে দোয়া দূর জানে, দোয়া দূর করার চেষ্টা করছিলেন, বাট ওনার মুখ থেকে কিছু বেরো হলো। একটা সময় ওইটা ওনাকে ধাক্কাতে একেবারে পুকুরের পাড়ে নিয়ে আসে। আমাদের পুকুরের পাশে আর একটা রেন্টি গাছ ছিল, তো রেন্টি গাছটা উনি তো ওই সময় চেষ্টা করেন যে যতটা সম্ভব রেন্টি গাছটাকে ধরে, যাতে ওটা নাকি পুকুরে না ফেলতে পারে। তখন ওইটা আবার বললো যে আজকে তোকে পুকুরে ফেলেই আমি মারবো, তুই আজকে বৃষ্টি খেয়ে এসেছিস, আজকে মনে অবস্থা তুই কাজটা ভালো করেছিস, তোকে আজকে পুকুরেই ফেল। তো এমন সময় উনি আসলে চিৎকার দেন জোরে, ওই চিৎকারটা আসলে আমরা শুনতে পাই গোঙানির শব্দের মতো। তো উনি আসলে মানে নিজে যা যা জানেন, এই দোয়া কালাম বা যে সূরা যেগুলো জানেন, উনি আসলে সব পড়া শুরু করলেন। আল্লাহ আল্লাহ করে উনি সোজা আসলে আরেকটা জিনিস আমাদের গ্রামে বা আমাদের এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে যে এই যে জিন বলেন বা যে প্যারানর্মাল যে জিনিসগুলো বলেন, এগুলো হচ্ছে ওরা আপনার ওটা হচ্ছে বলে সরকারি রাস্তায় ওরা উঠেন, মানে ওরা বাইরে কিংবা এরকম সাইড থেকে ওরা আপনাকে অ্যাটাক করবে, কিন্তু কখনো রাস্তার ভিতরে ওরা উঠবে। এটা হচ্ছে আরেকটা বিষয়। তো ওটা ওনার পৃথিবীতে দৌড়ানোর পরে ওনারা আমাদের ওখানে একটা চৌমাথা বলে ওটাকে, চৌমাথা, ওখানে একটা মেশিন ছিল আপনার ধান ভাঙা, থেকে চাল করার যে মেশিনটা। আর আরেকটা জিনিস হচ্ছে এগুলোর ব্যাপারে এরা লোহাকে ভয় পায়, মানে লোহা বা আগুন এগুলো দেখলে এরা আসলে অনেক ভয় পায়। তো তখন ওটা যখন ওনার পিছু গেল, উনি ওই পিছের সামনে এসে, উনি তো কিছু দেখতে পাচ্ছিলেন না, ওই মেশিনটার সামনে এসে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি আসলে অস্পষ্টভাবে শুনতে পেলেন যে ওইটা বলতেছে যে আজকে তোর ভাগ্য অনেক ভালো, তুই ওই মেশিনটাতে যদি তুই আজকে ওখানে না যাই, তাহলে তুই আসলে আজকে বেঁচে ফিরতে পারবি। পরে আসলে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। জি,
পরের দিন আসলে সবাই ওনাকে যখন নেয়, উনি আসলে 2-3 দিন পরে ওনার হুঁশ ফিরে, বাট উনি তখন অসুস্থ ছিলেন। তো তখন তিনি ওই ঘটনাটা বলেন, কিন্তু 2-3 দিন আগে আসলে আমরা কিন্তু বিষয়টা আজ করতে পারছি। সেটা হচ্ছে যে আমার যে মায়ের সাথে যে জিনিসটা বা যেটা আমার মায়ের সাথে আছে, ওই জিনিসটা হচ্ছে আপনার ওটা আমাদেরকে ইনফর্ম করে এরপরে। আর এটা হচ্ছে প্রত্যেক অমাবস্যার সময় এটা আমার মায়ের ইয়াতেই থাকে, মায়ের শরীরে থাকে। শরীরে ওইটা এসে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের কথা আমাদেরকে জানায়। তো ওটা জানা মায়ের শরীরে এসে জি ওটা এখনো আছে। ওটা আসলে আমার মায়ের, জানি না এটা দুর্ভাগ্য নাকি, এটা আসলে এখনো আমার মায়ের সাথে এটা পড়ছে। তো ওইটা যখন আসলো এসে বললো যে ওকে তো আমি বারণ করছিলাম, ওকে আমি অনেকবার বারণ করছি, কিন্তু তারপরেও ও আসলে আমার কথা শোনেনি। তো ওকে আমার ভাই, ওনার হচ্ছে আরেকটা কথা বলে রাখি যে আমার মায়ের সাথে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার ওরা 2 ভাই। তো 2 ভাই ওরা আমার মায়ের সাথে যেটা আছে ওটা আমাদের পুকুর পাড়ে একটা ফুলো গাছ আছে ওইটাতে থাকে। আর ওর যে ভাই ওটা হচ্ছে আপনার আমাদের খেজুর গাছ ওখানে থাকে। তো ওর ভাইটা হচ্ছে একটু বদ প্রকৃতি, মানে মানুষকে ভয় দেখাতে কিংবা মানুষের সাথে ইয়া করতে ও পছন্দ করে। তো ওটা আমার মায়ের সাথে যেটা ইয়া করে ও বললো যে ওই আমার ভাই ওকে ও মিষ্টি জিনিস খেয়ে গেছে কিন্তু ও পানি খায়। আর ওরা আমি বারবার বারণ করছি, আর আজকে ছিল মৌনিমা বর্ষার দিন, তো এই জন্য ওকে ও অ্যাটাক করছে। এরপরে আসলে আমার ওই ভাই প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত আসলে উনি জ্বর প্লাস বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা উনি ভুগছেন এবং অনেক ওঝা প্লাস অনেক কিছু উনি ইয়া করছেন, বাট উনি 6 মাস তারপর ওনাকে ভুগতে হয়েছে। আর আরেকটা জিনিস বলে আমি আসলে শেষ করতে চাই রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমার মায়ের সাথে যে জিনিসটা এটা আসলে আমরা আমাদের ফ্যামিলির সবসময় আমাদের ফ্যামিলির দিকে ওরা সেভ করে। যেমন আমি যে ঢাকাতে থাকি, তো অনেক সময় আমার মায়ের ওটা আসলে আমার মায়ের সাথে যখন ঘর করে তখন এসে বলে আমার কথা, বিভিন্ন ধরনের কথা বলে যে ও বাসায় একা ছিল, ওকে আজকে আমি দেখেছি ও আজকে দরজা না দিয়ে ঘুমিয়ে গেছে। তো এটা আসলে আমার মার জানার কথা না। তো পরের দিন হয়তো আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কি কালকে রাতে দরজা না দিয়ে ঘুমিয়েছো, তো এটা তুমি কিভাবে জানলে? আমি তো সকালে আসলেই দেখি যে দরজা আমি লক করিনি। পরে আসলে এই জিনিসগুলো হয় এবং দেখা যাচ্ছে যেমন আমি আসলে জানি না, আমি এটা ফিল করতে পারছি যে আমরা যখন রাতে কখনো বের হই, যেমন আজকে আপনাদের স্টুডিওতে আসলাম, তো হয়তো ওই জিনিসটা হয়তো আমাদের সাথে আমার ভাইও আছে, তো আমাদের সাথে আসলে ওই জিনিসটা হয়তো এখানেও আসছে। তো এটাই ছিল আসলে এখানেও আসছে। আমি মোটামুটি ফিল করতে পারতেছি হয়তো এটা এখানে এসেছে এবং আপনাদের কোনো ক্ষতি তো করে না। এটা আসলে আমাদের কোনো ক্ষতি করে না এবং এটা আমার মায়ের সাথে আর কি একটা, আর এটা আসলে আমার মায়ের তেমন ভাবে পজল, এটা আমার মায়ের হয়তো মৃত্যু ছাড়া এটা আসলে মানে অ্যাটাচমেন্টটা এরকম। এবং এটার পিছনে আরো একটা ঘটনা আছে। তো যদি নেক্সট টাইম আসলে সময় পাই কিংবা আমাকে ইনভাইট করা হয় তাহলে আমি নেক্সট টাইম ইনশাল্লাহ ওই ঘটনাটা শেয়ার করব। আর আমি সবার কাছে চাচ্ছি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার মা আসলে খুবই একটা দুর্বিষহ একটা জীবন আসলে উনি নির্ভর করতেন। কারণ এই জিনিসগুলো থাকলে আসলে দেখা গেছে কেউ মারা গেছে উনি সেখানে যেতে পারেন না, বা কোথাও নতুন বাচ্চা হয়েছে, সদ্যজাত বাচ্চা হয়েছে, ওখানে তিনি যেতে পারেন না, বা এরকমের অনেক কিছু, রাতে একা থাকতে পারেন না কোথাও। আসলে এই জন্য আসলে আমি চাই যে ভূতে ফ্যামিলির যারা লিসেনার আছে তারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমার মা যাতে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে। এই জিনিসটা হয়তো আমাদের কোনো ক্ষতি করে না, বাট কেউই জানা যে কিছু বহন করতে বা সঙ্গে রাখতে, তাই তো? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে finally the time is here. The big cat will be coming out of the box. Thank you so much for all the messages and congratulations to all the lucky winners out there. So guys, brace yourself and only 3 days to go. আপনারা সবাই জানেন I'm super excited about the launch of the leading sports brand in the world, Puma's first ever store in Bangladesh. Oh my god, অনেকদিন ধরে নিশ্চয়ই আমরা ওয়েট করছিলাম এটা জন্য, and that's right. At Bonani 11 on 7th of April আমি ইনশাল্লাহ আশা করছি যে ডেফিনেটলি আমি একটা ভিজিট করবো, আপনারাও আশা করছি ভিজিট করবেন। এবং আমার কাছে স্পোর্টসের মানে জিনিসগুলো এমনিতেই অনেক ইন্টারেক্টিভ হচ্ছে আর তোমার তো কোনো কথা নেই। এবং আশা করছি যে আপনারা সবাই আসবেন এবং যাবেন কোনো একটা সময় 7 তারিখের পর থেকেই। তো যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরের ঘটনায়, আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনাটা বলবেন। হ্যালো লিসেনার,
আমি দুর্লভ, আমি এসেছি নিকুঞ্জ 2 ঢাকা থেকে। জি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার এক বড় ভাইয়ের কাছে শোনা। জি বলেন। তো তো কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আমি ওনার নাম এবং ঘটনার প্রেক্ষাপট আমি মেনশন করছি না। তো ঘটনা শুরু করছি। ঘটনাটা মূলত 2003 সালে। তো তখন 2003 সালের ডিসেম্বরে ওনারা বার্ষিক পরীক্ষার পর সিদ্ধান্ত নিলেন ওনার দাদা বাড়িতে যাবেন। তো ওনার দাদা বাড়ি কোথায় সেটা আমি মেনশন করছি না। তো তখন ওনার দাদা অসুস্থ ছিলেন। তো ওনারা যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর ওনার দাদা মারা যায়। আচ্ছা। তো দাদা মারা যাওয়ার পর ঠিক তার 2 থেকে 3 দিন পর ওনার সাথে প্রবলেমটা শুরু হয়। দেখা যেত ঠিক মাগরিবের আজানের সময় উনি মিসিং, বাসা থেকে ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো অনেক খোঁজাখুঁজির পর ওনাকে পাওয়া যেত ওনার দাদার কবরের পাশে উনি বসে আছেন। তো এরকম প্রায় 1 সপ্তাহের মধ্যে প্রায় 4 দিন এরকম চলতে থাকে। তো তখন সবাই ভাবে যে হয়তো দাদা তার কাছে অনেক প্রিয় ছিল, এই জন্য হয়তো দাদার এমন মৃত্যু উনি এত সহজে মেনে নিতে পারেনি, এই জন্য উনি দাদার কবরের পাশে বসে থাকেন। তো একটা সময় পর ওনারা সিদ্ধান্ত নিলেন ওনারা আবার ওনাদের বাসায় ব্যাক করবেন। তো বাসায় ব্যাক করার পর ওনার সাথে প্রায় 1 থেকে 1.5 মাস পর আবার প্রবলেম শুরু হয় যে উনি বাসার ভিতর থেকে হঠাৎ করে মিসিং। ঠিক সন্ধ্যায় মাগরিবের আজানের সময় অনেক খোঁজাখুঁজির পর ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো ওনার দাদি তখন বুঝতে পারে যে এটা হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে না, হয়তো এরকম বাসা থেকে একটা মানুষ কোনোভাবে মিসিং হতে পারে না। বাসার ভেতর থেকে যদি কেউ বের হয়ে যায়, মেন ডোর যদি কেউ লক করে তাহলে লক থাকবে, নয়তো মেন ডোরটা খোলা থাকবে, কিন্তু মেন ডোরটা ভেতর থেকে লক করা, কিন্তু কেউই লক করেনি। আচ্ছা। তো ওনারা বুঝতে পেরে একটা হুজুরের কাছে যায়। তো হুজুর ওনাকে সূরা টুরা পরে পানি পড়া দেয় এবং সেই সাথে তাবিজ দেয়। তো উনি যখন সন্ধ্যার সময় প্রাইভেট করে আসতেন, তো আসার সময় যখন ওনার ফ্রেন্ডদের সাথে আসতেন তখন ওনার প্রবলেম হতো না। যখন উনি একা আসতেন বাসায়, ওই সময় ওনার বাসায় আসার জন্য যে একটা বট গাছ ছিল, ওই বট গাছের সামনে আসার পর ওনার তাবিজটা অটোমেটিক খুলে পড়ে যেত, মানে ওনার তাবিজটা পাওয়া যেত না। বাসায় আসার পর দেখতো যে ওনার হাতের সেই তাবিজটা নেই। তো এরকম প্রায় 2 থেকে 3 দিন হুজুরের কাছে যাওয়া হলো এবং তাবিজ দিতে থাকলো, কিন্তু তাবিজ থাকে না। তো একটা সময় হুজুর বলল যে স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে গলায় পরিয়ে দিতে হবে। তো সেভাবেই করলো, স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে দিল। তো এরপর প্রায় প্রবলেমটা একটু কমে এসেছে। দেখা গেল তখন মাসে 1 থেকে 2 বার এই প্রবলেমটা হতো। তো আস্তে আস্তে তখন 2 বছর পার হয়ে যায়। উনি তখন ফিল করে যে না, ওনার সাথে এরকম প্রবলেম আর হচ্ছে না। উনি সিদ্ধান্ত নিলেন যে উনি তাবিজটা খুলে রাখবেন। তো খুলে রাখার পর ওনার সাথে প্রবলেমটা আরো বড় আকারে শুরু হয়। দেখা গেল এমন প্রবলেম হলো যে উনি যখন পড়ছেন তখন মানে ওনার মনে হচ্ছে যে রুমে একজন কেউ এসেছে, এবং রাতে ঘুমানোর সময় হঠাৎ করে উনি ফিল করতেন যে মানে ঘুম ভাঙার পর ফিল করতেন যে ওনার রুমে কি একজন হাঁটছে। উনি একটা শ্যাডো দেখতে পেতেন, কিন্তু সেই শ্যাডোটা কি ছেলে নাকি মেয়ে সেটা উনি বুঝতে পেতেন না। আচ্ছা। তো এরপর একটা সময় ওনার সাথে কথা বলা শুরু হয়, ওই অশরীরীটা। তো কথাটা ছিল এমন যে মানে একটা মেয়ে ভয়েস। ওনার ভাষ্য মতে মানে কোনো মানুষের ভয়েস এত সুন্দর হতে পারে এটা মানে ওনার ধারণা ছিল না। তো মেয়ে ভয়েসটা ওনাকে অনেক কিছু বলতো। তো একটা সময় উনি যখন পড়তেন হঠাৎ করে ওনার রুমে আসার পর উনি ভয় পেয়েছেন। তো সেই মেয়ে ভয়েসটা তখন বলে উঠতো, কি রে ভয় পেয়েছিস? ভয় পাবি না, তুই পর, আমি আছি। তো উনি তখন মনে মনে এটা ভাবতেন যে ভয় পাবো না, তুই তো ভয়ের কারণ। এই কথাটাই মনে মনে ভাবনাটা সেটা আবার রিপিট করতো যে কি বলছিস মনে মনে, আমি ভয়ের কারণ। তো উনি এরপরে মনে মনে মানে ভাবনাটা ছেড়ে দিলেন। তো সেটা আবার ওনাকে এটাও বলতো যে আমি যে তোর সাথে আছি বা কথা বলি এটা তুই কাউকে বলবি না। তো ঠিক আছে, উনি ভয়ে কাউকে বলে না তখন বিষয়টা। একটা সময় তখন এমন হয়েছিল যে একদিন উনি মিসিং, সেই মাগরিবের আজানের সময় থেকে উনি মিসিং। ওনাকে রাত 12টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়। তো ঠিক 12টার পর ওনাকে খুঁজে পাওয়া গেছিল। ওনার বাসার পাশে একটা বার্চার ছিল, সেই বার্চারে উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। কিন্তু এর আগে ওই বার্চারের সবাই খোঁজাখুঁজি করার পরও সেই সময় দেখতে পাইনি, কিন্তু পরবর্তী সময় দেখতে পেয়েছিল। আচ্ছা। তো বাসায় নিয়ে আসার পর উনি তখন ওনার মার সাথে বিষয়টা শেয়ার করেন যে আমার সাথে এগুলো হচ্ছে, এরকম কথা বলছে আমার সাথে। তো সেটা আবার আমি মানে মিস করে গেছি, সেটা ওনাকে বলতো যে আমি যে তোর সাথে কথা বলি এটা যদি তুই কাউকে বলিস তাহলে তোর ক্ষতি হবে, আমি তোর ক্ষতি করতাম। তো উনি ভয় পেয়ে ওনার মার সাথে বিষয়টা শেয়ার করেছে, আমার সাথে এরকম সমস্যা হচ্ছে।
তো শেয়ার করার পর প্রবলেমটা শুরু হয়েছে কি উনি যখন রাতে ঘুমায় ওনার শরীরে ঘুমের মধ্যে কেউ 3টা নখের আঁচড়ের দাগ পড়ে, মানে ঘুমের সময়। আর এমন হতো যে মানে ওনাকে চট দিত, গালে চট দিত, তো 3 আঙ্গুলের দাগ বসে যেত গালে। তো বসে যাওয়ার পর আবার উনি যখন পড়তে থাকতেন তো সবাই দেখতো যে উনি মানে উনি পড়ার সময় ফিল করতেন যে কেউ একজন ওনার মাথায় চুল ধরে ঝাঁকাচ্ছিল। আচ্ছা, কিন্তু বাসার অন্য মেম্বাররা দেখতে পেতেন যে উনি নিজেই নিজের চুল ধরে ঝাঁকাচ্ছে। তো উনি সবকিছু শেয়ার করার পর ওনার মা সিদ্ধান্ত নিলেন যে না, এইভাবে আর হচ্ছে না, একজন ভালো কবিরাজের কাছে যেতে হবে। তো ওনারা একজন কবিরাজের কাছে গেলেন। তো কবিরাজ মানে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করে। তো তখন যা যা থাকে আর কি, আপনার আগরবাতি, মোমবাতি, শুকনো মরিচ, ঝাড়ু, কাঁচা হলুদ, আরো যা যা থাকে, কোরআন শরীফ, তো এগুলো নিয়ে সন্ধ্যার পর যে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। তো সূরা পড়তে থাকা অবস্থায় উনি একটা সময় সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর উনি সেন্সলেস অবস্থায় ওনার ভিতর থেকে একটা মেয়ে ভয়েসে কথা বলছে যে তোরা আমাকে কেন ছাড়াতে চাচ্ছিস। তো কবিরাজ বলছে যে তুই ওকে কেন মারছিস, ওকে কেন বিরক্ত করছিস। তখন বলছে যে আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমি ওকে বলেছিলাম আমার কথা কারোর সাথে শেয়ার করবি না, কিন্তু সে ওর মার সাথে শেয়ার করেছে। তো এরপর কবিরাজ ওকে জিজ্ঞেস করলো যে তুই মানে ওর উপর কেন ভর করেছিস। সে বললো যে ওর দাদা যখন মারা যায় ওই সময় কবরস্থানের বাইরে আমি ছিলাম, সে যাওয়ার সময় ওকে আমার ভালো লেগেছে, এই জন্য আমি ওর উপর ভর করেছি, আমি ওকে কখনো ছাড়বো না, আমি সারা জীবন ওর সাথে থাকবো। আর যদি কেউ আমাকে তুই যদি চাস আমাকে ওর কাছ থেকে সরো, আমি তোর ক্ষতি করবো, আমি তোকে বাঁচতে দেবো না। তখন কবিরাজ বললো যে ঠিক আছে, আমার বাঁচতে হবে না, তুই ওকে ছাড়, তুই যে কোনো মূল্যে ওকে ছাড়, না তো আমি তোকে মেরে ফেলবো। আচ্ছা। তো অনেক তর্ক বিতর্কের পর সে একটা সময় যাওয়ার জন্য রাজি হয়। তো তখন কবিরাজ বললো যে তুই যে চলে যাবি এটা কি প্রুফ রেখে যাবি। তো তখন সে বললো যে আমি চলে যাব, আমি ওর পিঠে 3টা নখে আঁচড়ের দাগ থাকবে, তাহলে বুঝে যাবে আমি চলে গেছি, কিন্তু আমি চলে যাবো, কিন্তু আমি তোকে ছাড়বো না। তো তখন কবিরাজ যা যা করার করলেন। তো একটা সময় দেখা গেল যে ওনার পিঠে আসলে 3টা নখের আঁচড়ের দাগ ছিল। তো তখন বোঝা গেল যে সেটা ওনাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ওনার সেন্স আসার পর উনি যেটা দেখতে পায়, সেই কবিরাজের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে আপনার ফোসকা টাইপ, ফোসকা শরীরে, সারা শরীরে ছোট বড় অনেকগুলো ফোসকা পড়ে। তো উনি যেটা পরবর্তীতে ওনার মার কাছে শুনতে পায় যে উনি যখন সেন্সলেস অবস্থায় ছিলেন তখন কবিরাজ যখন সূরা পড়ছিল তখন ওনার শরীরে আস্তে আস্তে একটা একটা করে ফোসকা পড়ছিল। তো তার ঠিক 1 সপ্তাহ পর সে কবিরাজটা মারা যায়। তো এরপর মূলত ওনার সাথে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখনো মাঝে মাঝে ওনার সাথে কিছু প্রবলেম হয়, যেমন ওনার মনে হয় যে ওনার রুমে কেউ রাতের বেলা হাঁটছে বা মানে কোনো একটা সাউন্ড পায় উনি। আর এখনো উনি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে উনি বুঝতে পারে যে এখানে প্রবলেম ফিল করতে পারে। আচ্ছা, তো আসলে এই ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অলরেডি ফেসবুকে আরো নতুন কিছু মেসেজ চলে আসছে। আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেই ভূত এফএমের পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন। আমাদের এখানে আছেন যারা, তাদের কমেন্টগুলো আমি পড়বো কিছুক্ষণের মধ্যে, এবং আমাদের যে টুইটারে যারা লিখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এখন পর্যন্ত আমাদের সাথে এভাবে মানে সবসময়ের জন্য থাকার জন্য। এবং আরিফুল ইসলাম আমাদের লিখে অনেকদিন পর শুনছি। আমাদের সঙ্গে আছেন জ্যোতির্ময় এবং তিনি বলেন আই লাভ তাহিদুল মাহি আমাদের সঙ্গে আছেন, চিটাগং থেকে তিনি শুনছেন। ইশতিয়াক আহমেদ অপু আমাদের সঙ্গে আছেন, তিনি একা একা শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি শাকিল মাহমুদ এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবু নোমান ফয়সাল, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আলী। এছাড়া আমাদের সঙ্গে আছেন ডিজে মিশু, আছেন আমাদের সঙ্গে এমডি মেহেদি হাসান, আছেন আমাদের সঙ্গে আব্দুল্লাহ আল লিমন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আল লিমন ছাড়াও আরো অনেকেই, আশিক ইশতিয়াক আছেন আমাদের সঙ্গে, আছেন আরো অনেকে। আমাদের যে রেডিও ফুর্তির পেজ এবং ভূত এফএমের পেজ সেখানেও আপনারা অনেকে কমেন্ট করছেন, যেমন ভূত এফএমের যে পেজটি which is www.facebook.com/radio.furti, সেখানে bhutfm.com www.facebook.com/bhutfm.com সেখানে অনেকেই কমেন্ট করছেন। এমডি জুবাইর আহমেদ আমাদের সঙ্গে আছেন, আফরান হাবিব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুমান আখন প্রিন্স, আমাদের সঙ্গে আছেন ইরফান সরকার, এমডি শরীফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, জুবাইর আহমেদ রমিও আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শুভ বৈদ্য,
থেকে আমাদের সঙ্গে আছেন এম জান্নাতুন নাইম, ইন্ডিয়া সিমলা থেকে শুনছেন তিনি, অনেক মজা লাগছে। ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইরশাদ খান, এহসানুল ফাহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিয়ান রহমান, আমাদের সঙ্গে আছেন হৃদয় ডিকে আশিকুজ্জামান, আমাদের সঙ্গে আছেন ধ্রুব ঘোষ, এছাড়া আমাদের সঙ্গে আছেন শরীফা রহমান, আছেন আমাদের সঙ্গে রকবয় আবিদ, আছেন আমাদের সঙ্গে ক্ষতিকর আছে আমাদের ক্ষতিকর সিয়াম, আচ্ছা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, এমডি নীরব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুজাহিদ কবির আছেন আমাদের সঙ্গে, এছাড়াও রিফাত সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের রেডিও গ্রুপের যে পেজটা, সেই পেজে আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই আছেন এবং অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন এবং শুনছেন। আমাদের এই পেজটি অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.40। আর এখানে আছেন দেখতে পাচ্ছি খোকা, আছেন আব্দুল্লাহ, মুস্তাফিজ জুবাইর, আমাদের সঙ্গে আছেন সিয়াম আহমেদ, লিমন শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তানভীর আহমেদ শরণ, আমাদের সঙ্গে আছেন আরিফিন আহমেদ ইমন, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাসেল হুসাইন, ইমন অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ কবির হোসেন, শাউন আহমেদ, আমাদের সঙ্গে আছেন জয়রব ফরিদ, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SI আবির চৌধুরী, আছেন স্বপ্নিল সাইদ, আছেন রাসেল হুসাইন, আছেন আফরান ঋতু, মোহাম্মদ শফরান উদ্দিন আবির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তমা, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, মিষ্টি সাথী সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবার এখনই ফিরে আসবো। তো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুড টেলিভিশন। দ্যাটস রাইট, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুড টেলিভিশন, ঘড়িতে সময় রাত 1:30 আমি রাস্তায় আছি সাথে, এবং আমাদের বাকি যে দুজন আরো অতিথি আছেন তারা এখন আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি জানি যে আমাদের যদি আপনি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhwtfm, which is BHWTFM@radioforj.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমাদের সঙ্গে আছেন আমাদের দুজন অতিথি এখন চলে এসেছেন। আমাদের দুটো ফেসবুক পেজ আছে, সেই দুটো পেজের অ্যাড্রেসও দিয়ে দিই, www.facebook.com/radio.40 and www.facebook.com/2fm.russell। আমাদের সাথে আপনারা যারা টুইটারে যোগাযোগ করছেন তাদেরকে জানিয়ে দিই যে আমাদের সাথে Russell_FM এখানে আসলে আপনি পেয়ে যাবেন, RUSSELL এখানে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং অনেকে লিখছেন এখন দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ পুরোটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি যে বাকি সময়টুকু আমাদের সঙ্গে থাকবে। এখন চলে যাব, আমাদের আরো একজন অতিথি আছেন, তার নাম শুনে আসবো আমি, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো। আপনার নামটা প্লিজ একটু বলুন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার কথা শুনবো। জি জি, আমি কি ঘটনা শুনবো? জি, আপনার ঘটনা শুনবো। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা জি বলেন। তো ঘটনাটা আমার গ্রামের ছোটবেলায় ছিল, আমার সেই বাড়ির কেন্দ্রিক একটি ঘটনা। তো আমি একদিন রাতে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার একটু ঝগড়া হয়, বিশেষ করে ঝগড়া বলতে বাবা মার সাথে তর্কাতর্কি হয়, তারা আমাকে একটু রাগারাগ করার পরে রাগ করে বাসা থেকে বের হয়। তো সেদিন চাঁদনি রাত ছিল, মানে বাইরে অনেক বর্ষা ছিল, যার কারণে আমি ভয় পাইনি। তখন রাত 11:45 মতো হবে। তো আমি তখন বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমাদের এখানে দুটো শ্রমিক ছিল। তো আমি প্রথম শ্রমিকতে গিয়ে চুপচাপ বসেছিলাম। আমার এমনিতে মন খারাপ, আব্বা মা একটু রাগারাগ করেছেন, যার ফলে আমি সেখানে বসেছিলাম। তো কিছুক্ষণ পর সেখানে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ শুরু করলো হঠাৎ করে। তো আমি বিষয়টা ধরলাম না, আমি ভাবলাম যে বিষয়টা ফিল করতে কুকুর ঘেউ ঘেউ করতেই পারে সাধারণত, কিন্তু মানে যখন এটা দেখলাম যে অত্যাধিক পরিমাণে ঘেউ ঘেউ করতেছে, তো আমি সিদ্ধান্ত দিলাম যে না, সামনের শ্রমিক থেকে আমি বসি। তো তারপর আমি সাথে সাথে সেখান থেকে উঠে সামনের শ্রমিক থেকে বসলাম এবং সেখানেও আমি গিয়ে চুপচাপ ঝিম মেরে বসে রইলাম, যেহেতু আমার মনটা খারাপ। তো সেখানেও ওই একই অবস্থা প্রায় কিছুক্ষণের ভিতরেই সেখানে আবার আমি কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলাম।
তো এবার আমি আমার মেজাজটা হারিয়ে ফেললাম যে না, যে কি হচ্ছেটা কি আমার সাথে। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার সাথে আমি সিদ্ধান্ত নিলাম আমি যেহেতু রাত করে বাসা থেকে বের হয়েছি, তো এত তাড়াতাড়ি বাসা যাওয়া যাবে না। আমার বাজারে তো আমার একটা বন্ধুর দোকান আছে, আমি আপাতত গিয়ে ওর সাথে বসবো অথবা গল্প করবো। তো আমি মিল থেকে পাশে একটা বড় মাঠ আছে, খালি মাঠ, ওই আমি ভাবছি ওই মাঠটা পার পেরিয়ে রাস্তায় উঠে একটা দোকান চলবে। তো আমি গেলাম সেখানে, যাওয়ার নামলাম। ওই বিলের ভিতরে আবার একটা বাড়ি ছিল, ওখানে একজন স্থানীয় হুজুর ছিলেন, ওনার বাড়িতে ছিলেন। তো আমি যখন ওনার বাড়িটা ক্রস করতেছিলাম, বাড়ির পিছনে যখন আমি ক্রস করছিলাম, তো হঠাৎ একটা শব্দে বিচলিত হয়েছে। যদি কেউ কারো ঢিল ছুঁড়ে অনেক জোর, তাহলে যেরকম একটা শব্দ হবে। আমি দেখলাম যে আমার পাশেই একটা ঝিল পড়ে রয়েছে। তো তখন আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং ভাবলাম যে না, হয়তো বা খারাপ কোনো কিছু হচ্ছে, যেহেতু বাবা মার সাথে তর্কাতর্কি করছি, আমার বাসায় ফিরে যাওয়া উচিত। তো আমি বাসায় ফিরে যাব, আবার ভাবতেছি না আমি তো রাগ করছি, এত তাড়াতাড়ি বাসায় ফিরে যাবো না। তো আমি এরকম ভাবতে ভাবতে আমি আর ওই আমার বন্ধুর দোকানের দিকে আগানো সাহস পেলাম না, আমি আমার বাড়িতেই ফিরে যাচ্ছি। তো বাড়িতে ফিরে যাওয়ার পর ওই পথিমধ্যে যখন আমি আসলাম, তখন আমি ভাবলাম যে না, আবার একটু মিলের কাছে দাঁড়াবো। তো ভাবলাম তার না, বাড়িতে গিয়ে বসি, ঘরের ভিতরে ঢুকবো না, আমি জাস্ট বাইরে অপেক্ষা করবো। যখন দেখবো যে বাবা মা ঘুমিয়ে গেছেন তখন আমি ঘর ঢুকবো। তো আমি যখন দরজা দিয়ে ঢুকছিলাম, তো দরজা দিয়ে ঢোকার সময় আমি জাস্ট দেখলাম যে পাশে দুইটা কুকুর এবার শুধু দুধ করছে, এবার বেশি না। তো আমি দরজা দিয়ে প্রবেশ করলাম। এবার আমি আমার বাড়ির কাছাকাছি থাকাতে তেমন তো ভয় পেলাম। তো জাস্ট তারপর আমাদের আমার ছোট ভাই জিনিসও করছে, আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে। তো কবরস্থানের পিছনে নারিকেল গাছ, যা আমি ভাবলাম যে না, সেখানে গিয়ে আমি বসে থাকি। যখন আব্বা আম্মা ঘুমিয়ে যাবে, আমি যখন দেখবো যে লাইট অফ হয়ে গেছে, এখন তারা আমার জন্য অপেক্ষা করে না, তখন আমি চুপে চুপে বাসায় ঢুকে যাই। তো আমি সেখানে গিয়ে বসলাম কিছুক্ষণ। তো বসার পর রাসেল ভাই মূলত আমার সাথে ঘটনাটা শুরু হয়। তো সেখানে আমি দেখতে পেলাম যে হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে, কোনো কিছু বাতাস যদি বয়ে যায় আর যদি কি ফিস ফিস করে আওয়াজ হয়, তখন যে পরিস্থিতিটি হবে জাস্ট ওরকম একটা পরিস্থিতি। তো আমি পিছনে ফিরে তাকাবো, আবার তাকাবো না, যেহেতু বাড়ি ছাড়ার কাছাকাছি হয়, ওখান থেকে তাদের আলোটা পড়ছিল, জাস্ট ওখানটা অনেক অন্ধকার ছিল এবং কিছু দেখা যাচ্ছিল। তো আমি ভাবলাম যে না, পিছনের দিকে তাকাবো না, আমি জাস্ট চলে যাবো, সামনের দিকে চলে যাবো। এটা আমার ভয় করছে। আবার ভাবলাম যে না, এখানে কি হচ্ছে আমি দেখি। তো আমি পিছনের দিকে তাকালাম এবং সেখানে আমি একটা ছায়ার মতো দেখতে পাচ্ছি। তো যখন আমি ছায়ার মতো দেখতে পেলাম, তখন আমি কিউরিয়াস হয়ে গেলাম যে না, আসলে এটা কি? এটা কি কোনো গাছের ছায়া, নাকি কোনো মানুষ আমাকে ভয় দেখাচ্ছে আমি ঘর থেকে বের হয়ে যাওয়ার ফলে, নাকি অন্য কিছু আমাকে দেখতে হবে? তো আমি আবার ভয় পাচ্ছিলাম যে সামনে কবরস্থান, বাড়িঘর, আমার যাওয়াটা ঠিক হবে কিনা, আসলে সেটা আমি বুঝতে পারছি না। তো তারপর আমি সেখানে সামনে আসতে যাচ্ছিলাম। যখন অগ্রসর হলাম, একটু পর আমি যা দেখলাম, ওই ছায়াটার উপরের দিকে একটা চোখ একদম রক্তের মতো জল করছিল। তো এটা দেখে আমি হতবাক হই, যেটা আসলে আমি কোথায় যাচ্ছি, আমার তো দিকে যাওয়া উচিত। আমি চাচ্ছিলাম যাতে আমি অজ্ঞান হয়ে যাই। আমি ভাবছিলাম যে এটা আমি মেনে নিতে পারছিলাম, আসলে আমি জীবনে কোনোদিন কখনো এরকম কিছু দেখিনি, যার ফলে এটা আমি বুঝতে পারছিলাম না আসলে আমি কি দেখছি। আর তখনই আমি জাস্ট রাসেল ভাই, আমি বুঝতে পারলাম মনে হয় যেন আমাকে ওটা ডাকছে যে তুই এদিকে আস। আর আমিও মনে করতেছি যে আসলে আমার যাওয়া উচিত। আমি কি বলবো, আমি ওই ছায়াটা আমাকে যা করতে বলছে, আমার ইচ্ছে করতেছি যে আসলে আমার ওইটাই করা উচিত। কিন্তু তখনই পাশে আমি আর একটা ছায়া দেখতে পেলাম, জাস্ট সেটা কালো ছিল না। এই প্রথম ছায়া যে ছায়াটা আমি দেখছিলাম সেটা ছিল কালো, কিন্তু ওই ছায়াটা কালো ছিল। আচ্ছা, যার ফলে আমি দেখতে পেলাম যে ওই ছায়াটা আমাকে, আমি দেখলাম আর কি, বলছে যে তুমি এদিকে এসো না, তোমার এদিকে আসা উচিত না, তুমি এখান থেকে সরে যাও। তো যখন এই কথাটা ওই অন্য ছায়াটা বলছিল, ওই যে কালো যে ছায়াটা আমি দেখছিলাম, আমি মনে হয় যে আমি নিজে গোলাম হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছে যে ও আমাকে যা বলবে আমার সেটাই করা উচিত। ওই যেহেতু আমাকে কবরস্থানের দিকে ডাকছে, আমার কবরস্থানের দিকেই যাওয়া উচিত। ওই যে আর একটা ছায়া আমাকে নিষেধ করছে, এটা আসলে আমি কেয়ার করছিলাম। তো আমি যখন যাব, তো আমি যখন ওই কালো ছায়াটার কথা বলতে আমি সামনের দিকে আগাতে লাগলাম। আগাতে আমি হঠাৎ করে অনুভব করলাম যে আমার সামনে একটা বাস ঝাড়। তো বাস ঝাড়ের সাথে আমি ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার সাথে সাথে রাসেল ভাই আমি
অনুভব করলাম যে যদি কেউ আমার হাত ধরে অথবা আমার ঘাড় ধরে সামনের দিকে ধাক্কা দেয় তাহলে মানে যেরকমটা ফিল হবে আমি জাস্ট ওরকম কিছু ফিল করবো যে আমাকে কেউ আমার এই ঘাড় ধরে ধাক্কা দিয়ে সামনের দিকে যেতে বলতেছে। আচ্ছা, তো তখন আমি হঠাৎ করে আমার মনে হচ্ছে যে না আমার তো সামনের দিকেই যাওয়া উচিত, আমার তো কবরস্থানের দিকে যাওয়া উচিত না। আর আমি বিশেষ করে রাসুলকার দিনের বেলা তো ওই দিকে বেশি যেতাম না, কবরস্থান বাঁশঝাড় এগুলো আমি খুব ভয় পেতাম ছোটবেলা থেকে। আর তখন এগুলো আমি মানে ওরকম কিছু দেখতে কি বলো তারপরে আমি শেষ করি। আচ্ছা, তারপরে এখান থেকে আমি কতক্ষণ যাওয়ার পর আমি মানে দৌড় দিলাম, ঘরে যাওয়ার পর আমি ওই বেহুশ হয়ে যাওয়ার পর আমার আব্বা আম্মা এসে আমাকে নিয়ে গেলেন। তো তারপর আমার কিছু মনে নেই, সকালবেলা আমার আব্বা আম্মা যা বলছিল যে মানে রাত্রে নাকি আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি এবং বলছিলাম যে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। তবে রাসেল ভাই যে আমার মায়ের সাথে যে প্রবলেমটা আছে, প্রবলেম বললি আর যাই এটা তো আছে। তো ওইটা থেকে জানতে পারি যে ওখানে একটা খারাপ জিন ছিল। আর আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন সাথে সাথেই ও নাকি আমার পিছু নিয়েছিল, মিলে যখন গিয়েছি তখনও ডিস্টার্ব করছিল। আমি যেখানে যেখানে ছিলাম সেখানে সেখানে আমাকে ডিস্টার্ব করছিল এবং উনি থাকার কারণে যেমন কোনো ক্ষতিগ্রস্ত এছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য, আপনাকে ধন্যবাদ অনেক। আমরা চলে যাবো আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং শুরুতে আপনার নামটা একটু বলুন প্লিজ। আমি ইমরান হোসেন বলতেছি। ঘটনাটা ঘটছিল আমার বাবাকে নিয়ে 2006-7 সালে। তখন আমি ক্লাস 8 বা 9-এ পড়ি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার বাবা প্রায় সময় রাত করে বাজার থেকে বাড়িতে ফিরতেন। একদিন প্রতিমধ্যে বাবা দেখতে পেলেন যে রাস্তা থেকে পানি উঠতেছে। তিনি বললেন, চিন্তা করলেন যে আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি হয় নাই, পানি আসতে কোথা থেকে। ভাবতে উনি খেয়াল করলেন যে পানি বাড়তে শুরু করতেছে, হাঁটু সমান পানি, পানি থেকে হাঁটু থেকে তারপর কোমর সমান পানি, তারপর আস্তে 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 বুক বরাবর পানি হয়ে গেল। তো এই ঘটনার পর বাবা চিন্তা করতে লাগলেন যে আসলে পানি আসলো কোথা থেকে এবং এত পানি কোথা থেকে আসলো। তো তিনি খেয়াল করলেন যে পানিতে স্রোত হচ্ছে, হালকা হালকা স্রোত হচ্ছে, সাথে ছোট ছোট ঢেউ। উনি ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন যে আসলে কি ঘটতেছে কি ঘটতেছে। উনি বুঝতে বুঝতে দেখলেন যে আপনার সমুদ্রের মতো যেমন ঢেউ হয় বড় বড়, ওইরকম ঢেউ শুরু হয়ে গেছে। উনি তৎক্ষণাৎ কিছু বুঝতে না পেরে কি করলেন, আপনার কি যেন সূরাটার নাম ভুলে গেছি, সেটা বলতে হবে না, আপনি আপনার ঘটনা আয়াতুল কুরসি সূরাটা উনি জোরে জোরে পাঠ করতে লাগলেন এবং সাথে সাথে দেখলেন যে পানি যা কিছু ছিল সবকিছু হাওয়া হয়ে গেছে। এরপর তিনি দেখলেন যে রাস্তার দুই পাশে যে বাগানগুলো ছিল, ছোট ছোট সুপারি গাছগুলো ছিল, ওগুলাতে ছোট্ট খাট্ট একটা ঝড়ের মতো তৈরি হচ্ছে, মনে যেন কে যেন গাছগুলোকে নাড়াচ্ছে, খুব জোরে জোরে নাড়াচ্ছে। তো বাবা যেহেতু আগে সমুদ্রে কাজ করতেন, উনি ভয় পাননি। উনি চিৎকার করে বললেন, কে তুই, সাহস থাকলে সামনে এসে দেখ। কিন্তু ঝড়গুলো থেমে গেল। এরপরে এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে আরেক গাছ নড়তে লাগলো জোরে জোরে। তখন বাবা একটু হালকা ভয় পেলেন। উনি কি করলেন, আমাদের বাড়িতে 3 রাস্তা ছিল, ওই 3 রাস্তা পার হয়ে রাস্তার পশ্চিম পাশে চলে আসলেন এবং ঝড়টা ওনার পিছনে মানে বইতেছিল। এরপর বাবা ঘরে আসলেন। আমি তখন পরের টেবিলে বসে রয়েছিলাম। তো বাবা বলতেছে, রাত্রে একা একা বাইরে যাস না, গেলে আমাকে ডাক দিস। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফেসবুকে যারা লিখছেন তার মধ্যে আছে, আমি টুইটার দিয়ে শুরু করি। ওকে, আমাদের সঙ্গে আছেন অনেকেই আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাকিব, এছাড়াও আছেন রিফাত বাবা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং 3টা পর্যন্ত ফুটেজ পাওয়া যায় কিনা সেটা তিনি বলেছেন। আমাদের সঙ্গে আছেন রফিকুল ইসলাম, অ্যালেক্স আফ্রিদি সূর্য আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বাপ্পি আহমেদ, আকাশ হালদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি মেহেদি হাসান রোমান, মাহমুদুল তামিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইশতিয়াক আহমেদ অপু, এছাড়া আমাদের সঙ্গে আছেন অন্তর, আমাদের সঙ্গে আছেন এমডি নাহিদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও জান্নাত মিম, আহমেদ মুসা চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তাহিদুল মাফি সহ আরো অনেকে। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন এখানে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ভূত এফএম এর পেজটায়, এবং ভূত এফএম এর পেজেও আমাদের সঙ্গে আজকে অনেকে আছেন এবং
এবং আমি তাদের মধ্যে যারা যারা আমাদের সঙ্গে তাদের সাথে আমি 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 তাদের কথা আমি আরেকবার একটু বলতে চাই। আমি তার আগে একটু স্মরণ করে দিচ্ছি, আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে fruitfm@radiofruity.fm, which is BHWTFM@radiofoi.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখতে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিও থেকে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আমাদের ভূতত্বের পেজে আছেন হৃদয়, একদিকে আচ্ছা বলতে পারলাম না, রাজদীপ আমাদের সঙ্গে আছেন, তনিমেশ সবাই আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রুবেল চিটাগং থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রাজদীপ কিন্তু আমাদের অ্যাপ দিয়ে শুনছেন। এমডি নাসির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আনিশা জামান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিশকাত রহমান, আমাদের সঙ্গে আছেন আলমগীর হোসেন মেহেদি, রাজশাহী দুর্গাপুর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সাবিল আহমেদ, তুষার ওমান থেকে অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। আফরান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল আবিদ, এবং অসাধারণ ছিল সমুদ্রের গল্পটা তিনি লিখেছেন। আকাশ সাহা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফারহান সাদিক অঙ্কুর, এছাড়া আমাদের সাথে আছেন প্রিন্স ফারহান, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ওসমান সাদি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। নাজনীন সুলতানা আমাদের সঙ্গে আছেন, এলসি রনি, আলমগীর হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রাসেল হুসাইন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি আনোয়ার হুসাইন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। লাইলারুস রাতের তারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শরীফুল ইসলাম, মোহাম্মদ রুবেল সহ আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও যারা তাদের মধ্যে আমাদের যে রেডিও ফুটি যে পেজটা সেখান থেকে আমি কিছু মেসেজ পড়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন সোহা আক্তার, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবু তালহা, আমাদের সঙ্গে আছেন মাহি রফি, আমাদের সাথে আছেন আরজে ফারহান, তশরিফ খান আমাদের সাথে আছেন, আল মামুন রাব্বি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ফরিদ শিশির, রিশাদ আহমেদ মনির আমাদের সাথে আছেন, মোহাম্মদ নাজমুল শেখ আমাদের সঙ্গে আছেন, ইয়াসির মাহমুদ সাদিক আমাদের সাথে আছেন, খান সজীব আমাদের সাথে আছেন, ইয়াসির চাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়া মেহেদি হাসান শ্যাম রাজশাহী থেকে শুনছেন তিনি, ইয়াসির মাসুদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আছেন। এবং আজকে এতক্ষণ পর্যন্ত আমরা যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যারা ধৈর্য ধরে শুনছেন তাদেরকে বলবো যে আরো ভালো ঘটনা, আরো অনেক ভালো ঘটনা হতে পারে আপনাদের কাছ থেকে, সেই ঘটনার প্রত্যাশা করি। এবং আপনাদের জানা এবং আপনাদের চারপাশের মানুষের কাছ থেকে শোনা যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান। আমাদের অ্যাড্রেসটা বলেই দিয়েছি একটু আগে, আরেকবার করি fruitfm@radiofruity.fm। প্রতিদিন আপনাদের ঘটনা অপেক্ষায় থাকবো, আপনাদের ঘটনার কথা হবে আবারও আগামী শুক্রবার fruitfm। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।